আরামে ঘুমাচ্ছিলাম, হঠাৎ চাষি এসে ডাকতে লাগলো। এই মাক্কি ওঠ, আর কত ঘুমাবি? কলেজ যাবি না? প্লিজ চাচি, আর একটু ঘুমাতে দাও। নিহা তোর জন্য টেবিলে বসে আছে, বলেছে তাড়াতাড়ি নাস্তা করতে আসতে। আমি লাফ দিয়ে ঘুম থেকে উঠলাম। তারপর চাচিকে বলতে লাগলাম, চাচি গো, আমাকে আগে বলবে না? আজকে আমি শেষ। নিহার নাম শুনে উঠে গেলি? তাড়াতাড়ি না উঠলে খবর আছে। দূর যাও তো। তারপর তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে খাবার টেবিলে গেলাম। গিয়ে দেখি নিয়া আপু আমার জন্য অপেক্ষা করেছে। আমি যেতেই ধমক দিয়ে বলতে লাগলেন, এত দেরি করে ঘুম থেকে উঠে কেউ? তোকে না কালকে বলেছিলাম সকাল সকাল ঘুম থেকে উঠবি। সরি আপু, আর হবে না, কাল থেকে সকাল সকাল উঠবো। ওকে, এবার তাড়াতাড়ি নাস্তা সেরে রেডি হয়ে নে কলেজ যাওয়ার জন্য। ওকে আপু। এবার খেতে খেতে আমার পরিচয় দিইনি। আমি মক্কি, এবার অনার্স 3য় বর্ষে পড়ি। আমার মা বাবা একটা অ্যাক্সিডেন্টে ছোটবেলাতে মারা গিয়েছে। তারপর থেকে আমি চাচার বাড়িতে থাকি। চাচা এবং চাচি আমাকে নিজের সন্তানের মতোই দেখে, কারণ তাদের কোনো ছেলে সন্তান নেই। এতক্ষণ যার সাথে কথা বললাম তিনি হলেন চাচা চাচির একমাত্র আদরের মেয়ে নিহা। পড়াশোনা শেষ করে চাচার বিজনেস দেখাশোনা করা শুরু করেছে। চাচার অনেক বড় বিজনেস। নিয়া আপু খুব রাগী এবং ডিসপ্লিনড। উনি আমাকে অনেক শাসনে রাখেন। চাচা চাচিও ওনাকে কিছু বলতে পারেন না, কারণ উনি খুবই জেদি। একবার যেটা বলে সেটাই করে। তবে উনি দেখতে একেবারে পরীর মতো। অনেকগুলো বিয়ের প্রপোজাল এলেও তিনি সবগুলো রিজেক্ট করে দিয়েছেন। এবার গল্পে আসি। খাওয়া দাওয়া শেষ করে রেডি হয়ে আপুর সাথে গাড়ি করে বের হয়ে গেলাম কলেজের জন্য। আপু অফিসে যাওয়ার সময় আমাকে কলেজে নামিয়ে দিয়ে আপু বললেন, মন দিয়ে ক্লাস করবি, আর কোনো মেয়ের সাথে ভুলেও কথা বলবি না, নাহলে কিন্তু তোর কপালে শনি আছে। ঠিক আছে আপু। তারপর আপু চলে গেল। আমি বুঝি না উনি আমার উপর এত অধিকার খাটাই কেন। ওনাকে ভয়ে গেছে বলতেও পারি না, কারণ ওনার সেই নরম হাতের গরম চর খেতে খেতে আমার গলা শক্ত হয়ে গেছে। তাই ভয়ে যেটা বলেন সেটাই করি। যাই হোক, তারপর কলেজে ঢুকে দেখি বন্ধুরা আড্ডা দিচ্ছে, তাই তাদের সাথে গিয়ে কিছুক্ষণ আড্ডা দিলাম। তারপর ক্লাস শুরু হলো। একের পর এক ক্লাস শেষ করে বের হলাম। কিছুক্ষণ পর একটা মেয়ে এসে বলল, হাই, আমি যারা। আমি মকি। আমরা কি বন্ধু হতে পারি? আমার তখন নিয়া আপুর নিষেধের কথা মনে পড়ে গেল। তাই আমি বললাম, সরি, আমি মেয়েদের সাথে বন্ধুত্ব করি না। নিজের থেকে বন্ধু হতে এসেছি বলে ভাব দেখাচ্ছেন? আরে না, বিষয়টা তেমন না। তাহলে বন্ধু হতে সমস্যা কি? শুধু তো বন্ধুই হতে চেয়েছি, অন্য কিছু তো না। আচ্ছা ঠিক আছে। তাহলে আজ থেকে আমরা বন্ধু। ওকে ঠিক আছে। তাহলে ক্যান্টিনে চলো, গিয়ে খেতে খেতে একটু আড্ডা দিব। না, আমার ভালো লাগছে না। তার মানে তুমি আমাকে বন্ধু ভাবো না? আরে তা না। আচ্ছা ঠিক আছে চলো। তারপর যারার সাথে ক্যান্টিনে গিয়ে খাবার অর্ডার করে আড্ডা দিতে লাগলাম। এদিকে নিহা অফিসে বসে কয়েকটা ফাইল দেখছিল। তখন তার কাছে একটা কল আসে। হ্যালো, কে? ওর এত বড় সাহস! আমি এক্ষুনি কলেজ আসছি। ওকে আপু। কলটা কেটে নিহা দেখলো তার সামনে একটা পানির গ্লাস। রাগের ঠেলায় গ্লাসটাকে সে ঢিল মেরে ভেঙে ফেললো। তারপর হনহন করে অফিস থেকে বেরিয়ে গিয়ে গাড়িতে উঠে আমার কলেজের দিকে রওনা হয়ে গেল। ক্যান্টিনে বসে খাবার খেতে খেতে আমি আর যারা গল্প করছিলাম। হঠাৎ করে পিছন থেকে কে যেন বলে উঠল, বাহ বাহ, জুটিটা কিন্তু খুব সুন্দর লাগছে। আমি আর যারা সেদিকে তাকালাম। তাকিয়ে আমার ভয়ে হাত পা কাঁপতে লাগলো। আজকে আমি শেষ, কারণ সেখানে নিয়া আপু দাঁড়িয়েছিল। এমনভাবে রেখে আছেন যে তার চোখগুলো দিয়ে আগুন বের হবে বলেই মনে হচ্ছিল। তারপর উনি আমার কাছে এসে বলতে লাগলেন, বারে, তোকে আমি কলেজে পাঠাই ক্যান্টিনে বসে প্রেম করতে, তাই না? না না আপু, বিশ্বাস করো, ও আমার জাস্ট বন্ধু। নিয়া আপু ঠাস ঠাস করে আমার দুই গালে দুইটা চড় দিয়ে লাল করে দিলেন। তারপর বলতে লাগলেন, তোকে না আমি বলেছি কোনো মেয়ের সাথে মিশবি না, তারপরে তুই একটা মেয়েকে নিয়ে ক্যান্টিনে এসে বসে আড্ডা দিচ্ছিস কোন সাহসে? যারা খুব ভয় পেয়ে চুপ করছিল, কারণ সে তো জানে আপু যে এই শহরের টপ বিজনেসম্যান। সে মিনমিন করে বলে উঠল, প্লিজ আপু, ওকে মারবেন না। নিয়া আপু তেলে বেগুনে জ্বলে বলে উঠল, তোকে বলেছি ওর জন্য দরদ দেখাতে, একটা
একটা ছেলেকে নিয়ে ক্যান্টিনে এসে বকবক করিস, লজ্জা করে না? যা সামনে থেকে, নাহলে চট দিয়ে তো সব দাঁতগুলো ফেলে দিব। তারপর যারা ভয় পেয়ে চলে গেল। তারপর নেহা আপু আমাকে বলতে লাগলেন, আর তুই চল আমার সাথে, আজকে তোর খবর আছে। তোর সাহস কত বড়, তুই আমার কথা অমান্য করিস? আপু প্লিজ আমাকে ক্ষমা করে দিন, আমি আর কখনো কোনো মেয়ের সাথে কথা বলবো না। তোর কোনো ক্ষমা নেই, তুই আগে বাড়িতে আয়, তারপর তোরে দেখাচ্ছি। অতঃপর আপু আমাকে টানতে টানতে গাড়ির কাছে নিয়ে পিছনের দরজা খুলে আমাকে শুয়ে ফেললেন গাড়ির ভিতর। তারপর নিজে সামনে বসে ড্রাইভ করতে লাগলেন। আমি মনে মনে আল্লাহকে ডাকছি, এইবারের মতো যেন আমাকে বাঁচিয়ে দেন। কিছুক্ষণ পর বাড়িতে পৌঁছে নেহা আপু আমাকে গাড়ি থেকে কলার ধরে বের করে টানতে টানতে বাড়ির ভিতর নিয়ে গেলেন। তারপর আমাকে তার রুমে নিয়ে ভিতরে ঢুকিয়ে বাহির থেকে ছিটকানি লাগিয়ে দিলেন। চাচা বাড়িতে ছিলেন না। চাচি দৌড়ে এসে নেহা আপুকে বলতে লাগলেন, কি রে নেহা, তুই মাকিকে এভাবে রুমের ভেতর আটকে রেখেছিস কেন? ওকে বের কর। খবরদার, ওকে বের করছো তো। আমি বাইরে থেকে না আসা পর্যন্ত ওকে এই রুম থেকে বের করলে আজকে ঘরে তুল কালাম ঘটে যাবে, বলে দিলাম। তারপর নেহা আপু হন হন করে বের হয়ে গেলেন। যেহেতু বাসার সবাই নেহা আপুকে ভয় পায়, তাই চাচি আর কিছু বলার সাহস পায়নি। কিছুক্ষণ পর নেহা আপু একটা বড় মোটা লাঠি নিয়ে এসে আমাকে আটকে রাখার রুমে ঢুকে গেলেন। তারপর ছিটকানি লাগিয়ে দিলেন। তার চোখগুলোর দিকে তাকানো যাচ্ছে না, কারণ রাগে সেগুলো লাল হয়ে আছে। তিনি রেগে গেলে আর নিজের মধ্যে থাকেন না। তার হাতে এই লাঠিটা দেখে আমি আতকে উঠে কয়েক কদম দূরে গিয়ে ছিটকে পড়লাম। কেননা ইন্টার পড়ার সময় আমি যেন বকে না যাই, তার জন্য কিছু হলেও আমাকে শাস্তিস্বরূপ এই লাঠিটার বাড়ি খেতে হতো। এটার বাড়ি যেখানে পড়ে সেই জায়গা টানা 3 দিন ব্যথা করে। লাঠিটা দেখে আমি হাত জোর করে আপুকে বলতে লাগলাম, আপু দয়া করে আমাকে এটা দিয়ে মারবেন না, আমি এই জীবনে আর কখনো কোনো মেয়ের সাথে কথা বলবো না। সাথে সাথে আপু আমার পায়ে জোরে একটা বাড়ি দিল। আমি ব্যথায় চিৎকার করে উঠলাম, কিন্তু আপু আমার মুখ চেপে ধরলেন। তারপর চিৎকার করে বলতে লাগলেন, তোকে আমি একবার বারণ করার পরও তুই কোন সাহসে একটা মেয়ের সাথে কথা বলছিস? তোর এত বড় সাহস হয় কিভাবে? তোর বেশি বার গেছে তাই না? আজকে একটা মেয়ের সাথে ক্যান্টিনে বসে কথা বলবি, আবার কালকে দেখা যাবে একটা মেয়েকে নিয়ে পার্কে গিয়ে প্রেম করবে। তাই আজকে তোর এমন অবস্থা করবো যে জীবনে আর কোনো মেয়ের দিকে নাও তাকাস। প্লিজ না আপু, না না। কে শোনে কার কথা? আপু এই লাঠিটা দিয়ে আমাকে এলোপাথারে মারতে লাগলেন। কিছুক্ষণ মারার পর আবার চিৎকার করে বলতে লাগলেন, শুনে রাখ, আজ তো তোকে মেরে ছেড়ে দিলাম, কিন্তু নেক্সট টাইম যদি আর কোনো মেয়ের সাথে ভুলেও কথা বলিস তাহলে তোকে নিজের হাতে খুন করব, মাইন্ড ইট। আমি ব্যথার যন্ত্রণায় কাতরাচ্ছি। তা দেখে নিয়ে আপু দরজা খুলে বাইরে গিয়ে চাচিকে ডাক দিলেন। চাচি এসে আমার অবস্থা দেখে দৌড়ে আমার কাছে এসে কান্না করতে লাগলেন। তখন নিয়া আপু বলে উঠলেন, আমি ডাক্তার কল করে দিচ্ছি, ডাক্তার আসলে ওকে ওষুধ লিখে দেবে। আমি অফিসে গেলাম, অনেক কাজ পড়ে আছে। তুই কিভাবে পারলি ছেলেটাকে অমানুষের মতো মারতে? তোর মনে কি দয়া মায়া নেই? আমার কথা না শুনলে ওর আরো খারাপ অবস্থা হবে। বলে নিয়া আপু হনহন করে বেরিয়ে গাড়ি নিয়ে অফিসে চলে গেলেন। এরপর ডাক্তার এসে আমাকে ঘুমের ইঞ্জেকশন দিয়ে মেডিসিন দিয়ে গেলেন। চাচি চাচাকে কল করে মেডিসিনগুলো নিয়ে আসতে বললেন। ওদিকে নিহা তার অফিসে বসে কান্না করছে। তখনই তার ম্যানেজার এবং বেস্ট ফ্রেন্ড সানিয়া এসে বলল, কি রে, তুই কাঁদছিস কেন? কি হয়েছে? আজকে কলেজে মাকি একটা মেয়ের সাথে কথা বলেছে, তা দেখে আমি নিজের রাগকে কন্ট্রোল করতে পারি নাই, তাই মাকিকে বাড়ি থেকে অনেক মেরেছে। দেখ, তুই এটা একদম ঠিক করিসনি। তুই ওকে ভালোবাসিস জানি, কিন্তু তুই এটা ভালোবাসার বদলে অত্যাচার করছিস ওর উপর। তুই ওকে নিজের ভালোবাসার কথাটা বানিয়ে দিলেই পারিস। আমি জানি আমাকে বোনের নজরেই দেখে, ও কখনোই আমার প্রপোজাল অ্যাকসেপ্ট করবে না, তাই আমি ঠিক করেছি ওর পরীক্ষা শেষ হলে একেবারে ওকে বিয়ে করে ফেলবো। কিন্তু ও তো তোর থেকে বয়সে অনেক ছোট। তোর বাবা মা কি রাজি হবে এই বিয়েতে? আমার সিদ্ধান্তের বিপরীতে আব্বু আম্মু কখনোই কথা বলবে না। কিন্তু মাকে কি তোকে বিয়ে করতে রাজি হবে? এই নেহা যেটা চায় সেটা পেয়েই ছাড়ে, আর যাকে আমি সে ছোটবেলা থেকে নিজের জীবনে যে বেশি ভালোবেসে এসেছি তাকে আমি এমনিতেই হারিয়ে যেতে দেবো? নো ওয়ে। মাকে রাজি হলে ভালো, নাহলে জোর করে রাজি করাতে হবে। ওকে আমি রাজি করিয়ে আমার জন্য কোনো ব্যাপার না। দেখ, যেটাই করবি ভেবেচিন্তে করবি। ওকে। আচ্ছা চল একটু রেস্টুরেন্ট থেকে খেয়ে আসি, তোর মনটাও ভালো হবে। ওকে চল।
বিকেলে আমি ঘুম থেকে উঠলাম, পুরো শরীরে ব্যথার জন্য নাড়াতে পারছি না। তখনই চাচি আর চাচা আসলেন। এখন কেমন আছিস বাবা? কিছুটা ভালো চাচি। তোমার মেয়েটা আজকে আসুক রাতে, এর একটা দফা রফা হবে। ও পেয়েছেটা কি? মাক্কিকে যা মন চাই তাই করবে। আজকে আসুক। তারপর চাচি আমাকে ঔষধ খাইয়ে দিলেন। সন্ধ্যার দিকে নিহা আপু বাসায় ফিরলেন। ভিতরে ঢোকার পরই চাচা বলে উঠলেন, নেহা, তুই মাক্কিকে এমনভাবে মেরেছিস কেন? ও আমার অবদ্ধ হয়েছে তাই? কি করেছে সে? সেটা তোমাদের জানা দরকার নেই। আর কাল থেকে মাকে কলেজ যাওয়া বন্ধ, শুধু পরীক্ষার সময় গিয়ে পরীক্ষা দিয়ে আসবে। এটা কেমন কথা নিহা? মাক্কি কি মেয়ে নাকি যে সে কলেজে গেলে সমস্যা হতে পারে? আমি যেটা বলেছি সেটাই ফাইনাল, আমি আর কোনো কথা শুনতে চাচ্ছি না। তারপর নিহা আপু রুমে চলে গেলেন। তোমার এই মেয়েটাকে নিয়ে আর পারলাম না। লাই দিয়ে দিয়ে মাথায় তুলেছ, এবার ঠেলা সামলাও। আমি গেলাম, আমার রান্না করতে হবে। ওদিকে আমি রুম থেকে তাদের সব কথাই শুনতে পেলাম। কলেজ যেতে পারবো না শুনে মনটা খারাপ হয়ে গেল। নিহা আপুর মুখের উপর গিয়ে এখন কিছু বলবো সে সাহস আমার নেই। তাছাড়া আমার মতো এতিম একটা ছেলেকে তার নিজের বাড়িতে রেখে আবার পড়াশোনাও করাচ্ছে, সেটা তো বেশি। তাদের মুখের উপর আমি কিভাবে কথা বলবো? যাই হোক, রুমে মন খারাপ করে শুয়েছিলাম। একটু পর নিহা আপু আসলেন। এসে খাটে আমার পাশে বসে আদর মাখা কণ্ঠে বলতে লাগলেন, বেশি লেগেছে? না আপু, আমি তো কোনো ব্যথাই পাইনি। আমার তো অনেক আরাম লেগেছে। মনে হচ্ছিল কেউ মেসেজ করে দিচ্ছিল। আমি সরি রে, তুই তো জানিসই আমি তোর কোনো মেয়ের সাথে মেশা পছন্দ করি না। তারপর তুই কেন আমার কথা শুনিস না, কেন অমান্য করিস? আপু, আমি তো যেতে চাইনি। আমাকে জোর করে যারা ক্যান্টিনে নিয়ে গেছিল। তুই এত বড় একটা ছেলে, তোকে কিভাবে জোর করে নিয়ে যায়? যেভাবে আপনি জোর করে সবখানে নিয়ে যান। কিছু বললি? না আপু, কিছু বলেনি। আম্মু খেতে রেখেছে, চল খেতে চল। আমি খাবো না, আপনি কি খান? লাঠিটা আবার আনবো? না না, কে বললো? হাসবে না? আমি আসছি তো। গুড বয়। তারপর নিয়া আপুর সাথে ডাইনিং টেবিলে গিয়ে খেয়ে নিলাম। তারপর চাচা চাচির সাথে কথা বলে রুমে এসে ঘুমিয়ে গেলাম। পরের দিন সকালে নেহা আপু ঘুম থেকে ডেকে তুলে বলতে লাগলেন, এই মাক্কি, তাড়াতাড়ি ওঠ, তোকে নিয়ে এক জায়গায় যাবো। আপু প্লিজ একটু ঘুমাতে দাও। তুই উঠবি নাকি চর খাবি? এই না না, উঠছি। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে রেডি হয়ে নে, তোকে নিয়ে ঘুরতে যাব। এটা বলে আপু চলে গেলেন। আমি বেশ অবাক হলাম, কেননা আপু এর আগে কখনো আপু আমাকে নিয়ে কোথাও ঘুরতে চায়নি। তারপর আমি গিয়ে ফ্রেশ হয়ে রেডি হয়ে ডাইনিং টেবিলে গেলাম। গিয়ে দেখি চাচা বসে আছে। চাচি খাবার বাড়ছে। আমাকে দেখে চাচি বলতে লাগলেন, বাহ, তোকে তো পুরোই রাজকুমারের মতো লাগছে। তা সকাল সকাল এমন রেডি হওয়ার কারণ কি? নিয়া আপু বলল আমাকে নিয়ে কোথায় জানি বের হবেন, তাই আর কি। বেশ ভালো, দুজনে মিলে কোথাও থেকে ঘুরে আয়। এমনিতেও অফিসের চাপে নিহাটার মেজাজ আজকাল যা চড়া হয়েছে। তারপর চাচার সাথে বসে নাস্তা করতে লাগলাম। এমন সময় নিয়া আপু আসলেন। ওনার দিকে তাকিয়ে আমি পুরাই হাও হয়ে গেছি। ওনার দুধে আলতা রং এর গায়ের কালো থ্রি পিসটা যা লাগছিল, মনে হচ্ছিল যেন একটা পরী। তার দিকে একটানা তাকিয়ে থাকতে দেখে তিনি লজ্জায় পেয়ে বলতে লাগলেন, কিরে, এবার রেখে আছিস কেন? আমার লজ্জা লাগে না বুঝি? হ্যাঁ কি? কিছু না, গন্ডিটার নাকি লজ্জাও লাগে। তারপর নাস্তা সেরে নিহার আপুর সাথে রিক্সার জন্য রাস্তায় গিয়ে দাঁড়ালাম। আমি বলছিলাম গাড়ি নিতে, কিন্তু আপু নাকি রিক্সায় যাবে। কিছুক্ষণ পর একটা রিক্সা পাওয়া গেল। নিয়া আপু উঠে বসলেন, কিন্তু আমি লজ্জায় উঠতে পারছিলাম না, কারণ এর আগে ওনার সাথে রিক্সায় উঠিনি। আমাকে দাঁড়িয়ে থাকতে দেখে উনি বলে উঠলেন, কিরে তুই উঠিস না কেন? আপু আপনি এটা দিয়ে যান, আমি আরেকটা রিক্সা নিয়ে পিছন পিছন আসি। কেন, এই রিক্সার সমস্যা কি? আসলে আপু আপনার সাথে তো এর আগে কখনো রিক্সায় উঠিনি, তাই আমি আনকমফোর্টেবল ফিল করছি। চর খাবি নাকি উঠবি সেটা বল। এই কথা শুনে ভয়ে ভয়ে রিক্সায় উঠে পড়লাম। রিক্সায় উঠে হয়েছে আরেক ঝামেলা। আমি যতই দূরে সরে বসি, আপু ততই আমার দিকে চেপে বসে। আপু একটা পার্কের সামনে এনে রিক্সা থামালেন। তারপর ভাড়া মিটিয়ে আমাকে নিয়ে পার্কের ভিতর গেলেন। চারিদিকে শুধু কাপল আর কাপল, সবার শুধু আমি সিঙ্গেল। তারপর একটা খালি বেঞ্চে আমি আর আপু বসে পড়লাম। তারপর আপু আমাকে বাদাম আনতে পাঠালেন। আমি গিয়ে বাদাম নিয়ে আসলাম। একদিকে এই শরীর চর্চার পার্কে প্রেম চর্চা, আর একদিকে নিয়া আপুর সাথে প্রথমবার বের হওয়া। দুই মিলিয়ে আমি লজ্জায় কোনো দিকে তাকাতেই পারছিলাম না। একটু পর আপু আমার এই
সেই বিষয়টা নিয়ে কথা বলতে লাগলেন। তারপর অফিসের সব মজার কাণ্ডগুলো বলতে লাগলেন। সেই গুন্ডি নেহা আপু যে এভাবে কারোর সাথে ফ্রি মাইন্ডে কথা বলতে পারে সেটা আমার জানা ছিল না। যাই হোক, ঘণ্টাখানেক পার্কে ঘোরাঘুরি করার পর আপু আবার আমাকে নিয়ে পার্কের বাইরে এসে একটা রিক্সা ডাকলেন। তারপর আমাকে নিয়ে একটা নদীর পাড়ে গেলেন। নদীর পাড়ে আমি আর নেহা আপু দাঁড়িয়ে আসছি। হঠাৎ আপু বলতে লাগলেন, আচ্ছা মাকি, আমি যে তোকে এত শাসন করি আবার কেয়ার করি, এগুলো কেন করি তাকে তুই বুঝিস না? বুঝি তো। আপুর চোখ মুখ খুশিতে চকমক করে উঠল। তাহলে বলতো কেন আমি এসব করি তোর সাথে? কারণ আমি আপনার একমাত্র ভাই। আপন না হই, তবে অনেকটা তো আপন ভাইয়ের মতোই। আপনি আমার ভালো চান, তাই সবসময় এমন করেন যেন আমি বকে না চাই। কারণ আমি ছাড়া তো আপনার আর কোনো ভাই বোন নেই। আমার উত্তর শুনে নিয়ে আপু তেলে বেগুনে জ্বলে উঠলেন। চর মারার জন্য হাত তুলতেই আমি চোখ বন্ধ করে ফেললাম, কিন্তু উনি আমাকে চর না মেরে আমার গালে 2 হাত দিয়ে তার মুখের দিকে ফেরালেন। তারপর ওনার মুখটা আমার মুখের কাছে এনে বলতে লাগলেন, আমার চোখের দিকে তাকা। আমি ওনার চোখের দিকে তাকালাম। তারপর আপু বলতে লাগলেন, কি দেখতে পাচ্ছিস আমার চোখে? ওনার চোখ দুটো যেন আমাকে খুব আকর্ষণ করছে। ইচ্ছা করছিল চোখ দুটোর দিকে সারা জীবন তাকিয়ে থাকি। অন্যরকম একটা অনুভব হচ্ছিল আমার। তাড়াতাড়ি ওনার থেকে দূরে সরে গেলাম। তারপর নেহা আপু কিছুক্ষণ নদীর দিকে তাকিয়ে থেকে আমাকে নিয়ে একটা রেস্টুরেন্টে গেলেন। সেখানে দুপুরের খাবার খেয়ে সারা বিকাল ঘোরাঘুরি করলাম। বেশ আনন্দময় একটা দিন কাটালাম আপুর সাথে। তারপর সন্ধ্যার দিকে বাড়ি ফেরার সময় আপুকে বলতে লাগলাম, আজকে আপনার সাথে অনেক দারুণ একটা দিন কাটালাম, ধন্যবাদ আপু। কয়েক মাস পর প্রতিদিনই এমন হবে। মানে? সময় হলো বুঝবি। তারপর বাড়িতে ঢুকে চাচা চাচির সাথে কথা বলে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে গেলাম। আপনারাও ঘুমিয়ে যান, টাটা, দেখা হবে সকালে। পরের দিন সকালে নিয়া আপু ঘুম থেকে ডেকে তুললেন। দেখলাম উনি অফিসে যাওয়ার জন্য রেডি হয়ে আছেন। আমি ওঠার পর বলতে লাগলেন, যা গিয়ে ফ্রেশ হয়ে কলেজ যাওয়ার জন্য রেডি হয়ে নে। কিন্তু আপনি তো কলেজ যেতে না করছিলেন। হ্যাঁ, তো এবারের জন্য মাফ করে দিলাম। নেক্সট টাইম থেকে যেন আর কোনো মেয়ের সাথে কথা বলতে না দেখি। এর পরের বার কিন্তু তোকে হাতে পায়ে শিকল দিয়ে ঘরে বেঁধে রাখবো। আচ্ছা ঠিক আছে আপু। তারপর আপু চলে গেল আর আমি বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। কলেজ যেতে পারবো শুনে অনেক খুশি লাগছে। ফ্রেশ হয়ে রেডি হয়ে নাস্তা সেরে আপুর সাথে বের হয়ে গেলাম। কিন্তু পথের মধ্যে ঘটল বিপত্তি। কয়েকটা ছেলে রাস্তায় আমাদের গাড়ি আটকালো। তাদের মধ্যে লিডার ছেলেটা আপুকে বলল বেরিয়ে আসতে। তারপর আপু কিছুটা বিরক্ত নিয়ে বেরিয়ে গেল। ছেলেটা আপুকে বলতে লাগলো, মিয়া, আমি তোমাকে অনেক ভালোবাসি, প্লিজ আমার ভালোবাসা গ্রহণ করে নাও। তোকে আমি আগেও বলেছি আর এখনো বলছি, আমি তোকে ভালোবাসি না। তারপরও কেন কুকুরের মতো আমার পিছু ঘুরিস? ছেলেটা রেগে আপুর ব্লেজারের কলারে গিয়ে ধরলো। সাথে সাথে আপু জুতা খুলে ছেলেটাকে এলোপাথারে মারতে লাগলো। রাস্তার সবাই তাকিয়ে তাকে মজা নিচ্ছে। তারপর ছেলেটা তার সঙ্গীগুলোকে বলল আপুকে মারতে, কিন্তু আপু সবগুলোকে এমনভাবে কেলানি দিল তারা তাড়াহুড়ি করে পালালো। যাওয়ার সময় ছেলেটা আপুকে প্রতিশোধ নেওয়ার কথা বলে গেল। আপু হাত দুইটা ঝাড়া দিয়ে গাড়িতে উঠে দেখে আমি নেই। আপু চিৎকার করে আমাকে ডাকতে লাগলো। আমি পিছন থেকে বলতে লাগলাম, কি হয়েছে আপু, চিৎকার করছো কেন? তুই ঠিক আছিস? হ্যাঁ। ভিতর টিম, আমি মেয়ে হয়ে এতগুলো ছেলের সাথে লড়াই করলাম আর তুই কি ভয় পিছিয়ে বসে পড়লি? আসলে আপু। থাক, কিছু বলতে হবে না, চুপচাপ বসে থাক, সিট বেল্ট টাকা। ওকে। এদিকে আমি মনে মনে বলতে লাগলাম, আমি তো আর আপনার মতো ক্যারাতে ট্রেনিং নেইনি। আমি তো আপনার মতো কলেজ ও ভার্সিটি লাইফে বক্সিং খেলতাম না। আপনার মতো তো পুরো কলেজ গুন্ডি বান্ধবীগুলোর নিয়ে শাসন করতাম না। ভাগ্য ভালো যে আপু এগুলো শোনেনি, না হলে গাড়ি থেকে ধাক্কা মেরে ফেলে দিত। আপু আমাকে কলেজে নামিয়ে দিয়ে চলে যাবে। ঠিক সেই মুহূর্তে দুজনেই একটা জটলা দেখে সেদিকে এগিয়ে গেলাম। গিয়ে দেখি আপুর বান্ধবী সানিয়া একটা ছেলেকে পিটাচ্ছে। ছেলেটার দিকে তাকিয়ে দেখি এটা তো ফাইসাল। আমি তাড়াতাড়ি আপুকে বললাম, আপু এটা তো আমার বন্ধু ফাইসাল, তুমি সোনিয়া আপুকে বলো না তাকে মারা বন্ধ করতে। তারপর আপু গিয়ে সোনিয়া আপুকে থামালো। তারপর আশেপাশের লোকেদের বলতে লাগলো, আপনাদের কি কাজ? এখান থেকে 1 মিনিটের মধ্যে সবাই বিদায় হন। আপুর কথা শুনে সবাই দ্রুত চলে গেল। কারণ আপু যেহেতু এইখান থেকে পড়াশোনা করেছে, তাই গুন্ডি হিসাবে খ্যাত আপুটাকে সবাই বেশ ভয় পায়। সবাই চলে যাওয়ার পর নিয়া আপু সোনিয়া আপুকে বলতে লাগলো, কিরে, তুই লোকটাকে এভাবে মারছিলি কেন? ওর কত বড় সাহস আমার প্রপোজাল রিজেক্ট করে?
এই কথা শুনে আমি লাফ মেরে উঠলাম। মনে মনে বললাম, দুইটাই এক গোয়ালের গাভী। তাহলে তুই লোকটাকে এইভাবে মারবি? তুই ভালোভাবে বুঝালে পারতি। এত বোঝানোর টাইম নাই, 1 সপ্তাহ বুঝাইছি, আর পারবো না। তাকে বল তাড়াতাড়ি আমার প্রপোজাল অ্যাকসেপ্ট করতে, না হলে তাকে আজ খুন করব আমি। 1 সপ্তাহ ধরে ট্রাই মারার পরও পটে নাই, তাহলে তো একবার ঠিক কাজ করেছিস। শুনে আমি আর ফয়সাল হা হয়ে রইলাম। তারপর ফয়সাল বলতে লাগলো, না না, আমি প্রেম করব না এমন গুন্ডির সাথে। শুনে নিয়া আপু আর সোনিয়া আপু লাঠি হাতে নিল। এবার ডাবল ডোজ হবে। আমি ফয়সালের কানে কানে বলতে লাগলাম, দোস্ত অ্যাবসেন্ট কর আর নিজের জীবনটা প্যারাময় করে ফেল, নহলে আমাদের তো 40টা খাওয়ার ব্যবস্থা কর। তারপর সোনিয়া আপু ধমকে উঠল। ফয়সাল আতঙ্কে উঠে কাঁদো কাঁদো মুখ করে বলল, ঠিক আছে, আমি রাজি। শুনে সোনিয়া আপু দৌড়ে এসে ফয়সালকে জড়িয়ে ধরল। তা দেখে আমি চোখ ঢেকে ফেললাম। আর নিয়া আপু বলতে লাগলো, আমারও কিন্তু আছি এখানে। তারপর সোনিয়া আপু লজ্জা পেয়ে ছেড়ে দিল। তা দেখে ফয়সাল বলল, আপনি লজ্জাও পান? শুনে সোনিয়া আপু কটমট করতে তাকালো। ফয়সাল ভয়ে চুপসে গেল। তারপর ফয়সালের গালে একটা কিস দিয়ে সোনিয়া আপু নেহা আপুর সাথে গাড়িতে করে অফিস চলে গেল। তাদের চলে যাওয়ার পর আমি ফয়সালকে বলতে লাগলাম, লে মামা, এটা কিন্তু নেহা আপুর কফি, তোর লাইফ শেষ। ভালো করে মজা নে, যেদিন এই প্যারাটা তোকে নেহা আপু দিবে সেদিন বুঝবি মজা। ধুর বেটা ছাগল, নেহা আপু আমার বোন, তুই কি সব আজে বাজে কথা বলিস? আমি ওনাকে দেখলেই বুঝি উনি যে তোকে ভালোবাসে। তুই একটু বেশি বকিস। এসব আজাইরা কথা বাদ দিয়ে ক্লাসে চল, ছুটির পর টিট দিবি। বা দিমু তোরে। তাহলে আমি সোনিয়া আপুকে কল দিয়ে বলবো তুই আরেকটা মেয়ের সাথে রিলেশন করিস। না না দোস্ত, এত বড় খাপ্পর ছাড়িস না, তোকে ছুটির পর রেস্টুরেন্টে নিয়ে ট্রিট দেব। মনে থাকে যেন। তারপর আমরা ক্লাসে বসে ক্লাস করতে লাগলাম। এদিকে অফিসে নিয়ে আর সোনিয়া আপু। ফাইনালি তুই তোর ভালোবাসার মানুষকে পেয়ে গেলি। এবার আমার ট্রিট কই? অফিস শেষের পর 5 স্টার হোটেলে নিয়ে তোকে ট্রিট দিব, কিন্তু এটা বল তুই মাক্কিকে কবে প্রপোজ করবি? 1 মাস পর ওর ফাইনাল পরীক্ষা, এটা শেষ পরেই ওকে প্রপোজ করব। রাজি না হলে তোর মতো ট্রিট খাটিয়ে কয়েক মাস প্রেম করব, তারপর বিয়ে। বেশ ভালো, তোদের প্রেমে আমি সাহায্য করব। ওকে শোন, আগামী 1 সপ্তাহ মাকে বেশ ভালোভাবে পড়াতে হবে, যেন ওর এক্সাম ভালো হয়। তুই কিছুদিন একটু অফিসটা সামলে নিস। আরে ব্যাপার না, এটা তুই আমার উপর ছেড়ে দে। থ্যাঙ্কস দোস্ত। ফ্রেন্ডশিপে নো সরি নো থ্যাঙ্কস। এদিকে সবগুলো ক্লাস শেষ করে আমি আর ফয়সাল বের হয়ে এলাম। তারপর একটা রেস্টুরেন্টে গিয়ে খেয়ে ওর বিল 3000 টাকা তুললাম। বেচারা কাঁদো কাঁদো মুখ করে বিল দিল। রেস্টুরেন্ট থেকে বের হয়ে ফয়সাল বলতে লাগলো, আজকে আমার দিনটাই খারাপ। এক সিনিয়র আপুর কেলানি খেয়ে তার প্রেমের প্রপোজাল অ্যাকসেপ্ট করতে হলো, তারপর তুই 3000 টাকা মেরে দিলি। স্যার আজকে ঘুম থেকে উঠে যেন কার মুখ দেখেছিলাম। যাই হোক দোস্ত, প্যারাময় দিনগুলোর জন্য শুভকামনা রইল। এখন থেকে আমার সাথে সতর্ক হয়ে চলবি। কিছু হলেই কিন্তু সোনিয়াপুর কাছে উল্টাপাল্টা বিচার দিমু। করে নে, আমারও দিন আসবে। অভিশাপ দিলাম, নেহা আপু তোরে এর চেয়ে দ্বিগুণ বেশি প্যারা দিবে। তুই আবার নেহাপুকে নিয়ে শুরু করলি, এসব ফালতু আলাপ করবি না। ঠিক আছে, চল দ্বিগুণ আসুক, তারপর মজা বুঝবি। তারপর ফয়সালকে বিদায় করে আমিও বাড়ি চলে আসলাম। একটু পর নিয়া আপুও বাড়ি ফিরল। তারপর বিকালটা ভালোভাবে কাটিয়ে দিলাম। সন্ধ্যাবেলা পড়তে বসেছি, এমন সময় নিয়া আপু এসে হাজির। উনি তো তেমন প্রয়োজন ছাড়া আমার রুমে আসেন না। তারপর তিনি যা বললেন তা শুনে তো আমি পুরাই অবাক হয়ে গেলাম। আপু বলতে লাগলেন, আর 1 সপ্তাহ পর তো তোর পরীক্ষা। এই 1 সপ্তাহ তোকে ভালোভাবে প্রিপারেশন নিতে হবে, তাই এই 1 সপ্তাহ আমি তোকে পড়াবো। শুনে আমি মনে মনে আল্লাহকে ডাকতে লাগলাম, কারণ ওনাকে সামনে দেখলেই আমার হাঁটু কাঁপাকাঁপি শুরু হয়। আর উনি নাকি 1 সপ্তাহ আমার সামনে বসে আমাকে পড়াবেন। আমি তাড়াতাড়ি বলতে লাগলাম, আপু সমস্যা নেই তো, আমি নিজেই সব প্রিপারেশন নিতে পারবো। আপনি কেন শুধু শুধু কষ্ট করতে যাবেন? থাপ্পড় দিয়ে দাঁত ফেলে দেবো বিয়াদব। আমি যেটা বলছি সেটা হবে। এমন সময় রুমে চাচি প্রবেশ করলো। এসেই তিনি বলতে লাগলেন, নিয়া তো অনেক ভালো স্টুডেন্ট ছিল, তোকে খুব ভালোভাবে পড়াতে পারবে। নে নাস্তা দিয়ে গেলাম, দুজনেই নাস্তা করে পড়তে বস। তারপর চাচি চলে যেতেই তাড়াতাড়ি নাস্তা করে খাতা বই নোট সব বের কর। তারপর নাস্তা করে আমি বই বের করে পড়তে লাগলাম।
পড়ার মাঝখানে আপু এটা সেটা বুঝিয়ে দিচ্ছিল। পড়ার মাঝখানে হঠাৎ আপুর দিকে চোখ ফিরে দেখি উনি আমার দিকে এক নজরে তাকিয়ে আছেন। তা দেখে আমার বেশ লজ্জা লাগছে। যাই হোক, কোনো রকম পড়া শেষ করার পর চাচি এসে খাওয়ার জন্য ডেকে গেলেন। তারপর নিয়ে আপুর সাথে খাবার টেবিলে গেলাম। ওইখানে চাচা বলতে লাগলেন, শুনলাম নেহা নাকি তোমাকে পড়াবে। বেশ ভালো, ভালোভাবে প্রিপারেশন নে। আমরা তোর কাছে একটা ভালো রেজাল্ট আশা করি। জি চাচা। আরে আমি যেহেতু পড়াচ্ছি তাহলে এত টেনশন করছিস কেন? ভালোভাবে পড়াস। তারপর খাওয়া দাওয়া শেষ করে আরেকটু পরে ঘুমিয়ে গেলাম। পরের দিন ভোরে সকালে নিয়া আপু এসে ঘুম থেকে ডেকে তুললেন। তারপর পড়তে বসালেন। ঘন্টাখানিক পর পড়ার পর নাস্তা করে আপুর গাড়িতে করে কলেজে রওনা দিলাম। আপু কলেজে নামিয়ে দিতেই দেখি ফয়সাল আর সনি আপু বড় গাছের নিচে বসে আছে। ফয়সাল যতই দূরে যায় সনি আপু ততই লেপ্টে বসে। বেচারা ফয়সাল মুখ কালো করে রেখেছে। নিয়া আপু আসার পর সনি আপু আর নিয়া আপুর সাথে অফিসে চলে গেল। আর আমি ফয়সালকে এসে জিজ্ঞেস করলাম, কিরে দোস্ত, বেশ জমিয়ে প্রেম করছিলি দেখলাম। আমার আল করছিলাম। গুন্ডিটার প্যারায় বাড়িতে এক ফোঁটাও শান্তি নাই, এখন কলেজে এসেও শান্তি নাই। কিছু হলেই খালি থ্রেট দেয়। আগে শুধু মেয়ে দেখতাম আর শান্তিতে ক্রাশ খাইতাম, এখন মেয়েদের দিকে তাকাতেও পারি না। এসব প্যারার কারণেই আমি প্রেম করতে চাইনি। আরে বাদ দে, ওনাকে দেখলেই বুঝে যায় তোকে কতটা ভালোবাসে। তুই ওনাকে মেনে নে। জোর করে তো মেনে নেওয়া হয়েছে, এখন তো আর কথা মতোই উঠতে বসতে হয়। ভালোভাবে হেসে নে, আমারও সময় আসবে। এক মিনিট, ওই চিপার দিকে তাকা। দুজনে কলেজের এক পাশের চিপার দিকে তাকিয়ে দেখি মেহেদি একটা মেয়েকে নিয়ে বসে ফিসফিস করছে। তা দেখে আমি আর ফয়সাল আস্তে আস্তে করে তাদের পিছনে গিয়ে দাঁড়ালাম। ওরে বাটপার, ওরে চিটার। বন্ধু যখন গার্লফ্রেন্ড লইয়া আমার চোখের সামনে দিয়া কলেজের চিপাই যায়, ফাইটা যায় বুকটা ফাইটা যায়। আরে ও আমার ফ্রেন্ড, তার সাথে একটু আড্ডা দিচ্ছিলাম আর কি। ও, কলেজের চিপাই বসে তো মানুষ আড্ডা দেয়, তাই না? এই জন্যই তো বলি তোকে আজকাল আমাদের সাথে পাওয়া যায় না কেন, ফোন দিলেও ওয়েটিং পাওয়া যায়। এই তাহলে আসল কাহিনী? না দোস্ত, বিশ্বাস কর। বিশ্বাস করা পরে, আগে ক্যান্টিনে চল, ট্রিট দিতে হবে। হ্যাঁ হ্যাঁ চল। আজকে আমার পকেটটা তোরা খালি করিয়েই ছাড়বি, বুঝতেছি। চল ক্যান্টিনে। 1 মিনিট। কি? সানিয়ার সাথে আমার প্রেম হওয়ার পর তুই আমার থেকে রেস্টুরেন্টে গিয়ে ট্রিট নিয়েছিলি, এবার ওর থেকেও রেস্টুরেন্টে গিয়ে ট্রিট দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, তা ঠিক। ভাইরে, আমার নিরীহ পকেটটার দিকে তাকিয়ে একটু মায়া দেখা। কোনো মায়া দেখানো চলবে না, চল রেস্টুরেন্টে। কিন্তু ফয়সালের প্রেম হলো কি হবে, আর আমার সেটা ট্রিট কই? তুই আমাদের সাথে না থেকে কলেজের চিপাই চাপাই মায়া লিয়ে থাকবি, তাহলে ট্রিট পাবি কেমনে? আর ফয়সালের কাহিনীটা বেশ লম্বা, তোকে রেস্টুরেন্টে বসে বলবো। তারপর রেস্টুরেন্টে বসে খেতে খেতে ফয়সালের কাহিনী বললাম মেহেদিকে। মেহেদি শুনে হাসতে হাসতে শেষ। কিন্তু একটা বিষয় আমি নোটিস করেছি, সেটা হলো ফয়সাল একটু আগে সোনিয়াপুর নাম ধরে ডাকছিল। তার মানে কি ফয়সাল সামথিং সামথিং তোর হচ্ছে? নাথিং। আরে আমরা বুঝি, সানিয়া আপু সুন্দরী মেয়ে, তুই ক্রাশ তো অবশ্যই খাবি। তোরা বেশি বুঝিস। তারপর বিল আসলো 6,000 টাকা। বেচারা মেহেদি কাদো কাদো মুখ করে বিল দিল। নেহাপুর সাথে মাক্কির প্রেম হওয়ার পর রেস্টুরেন্টে এসে 10,000 টাকা বিল তুলবো? তুই আবার সেটা নিয়ে শুরু করলি? আমরা শুধুই ভাই বোন, আর কিছু না। এসব কথা নিয়ে আপু জানতে পারলে তোদের খবর আছে। নিয়া আপু তো এই শহরের সবচেয়ে সুন্দরী মেয়ে, তাহলে তোর প্রেম করতে সমস্যা কি? অনেক সমস্যা আছে। চাচা চাচি মানে নেহাপুর আব্বু আম্মু ছোটবেলা থেকে আমাকে তাদের কাছে আশ্রয় দিয়ে বড় করেছে, আমাকে নিজের সন্তানের মতো আদর করেছে। আমি কখনোই এমন কিছু করব না যাতে তারা কষ্ট পায় বা আমার উপর বিশ্বাস হারায়। বাট দেখিস, নেহাপু তোকেই বিয়ে করবে। এসব কখনোই হবে না। তোরা এসব আজগবি চিন্তা কেমনে করস? এসব বাদ দিয়ে বাসায় চল। তারপর বাসায় এসে চাচির সাথে কথা বলে রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। তারপর দুপুরে খাবার খেয়ে ঘুমিয়ে গেলাম। সন্ধ্যার সময় নিয়ে আপু ডেকে তুললেন। তারপর বলতে লাগলেন, তোর জন্য সিঙ্গারা বানিয়েছি, খেয়ে পড়তে বস। সিঙ্গারা দেখে আমার জিভে পানি চলে এলো। তাড়াতাড়ি সিঙ্গারাগুলো খেয়ে পড়তে বসলাম। একটু পর নিয়া আপু এসে আমাকে পড়াতে লাগলেন। একটু পর হঠাৎ ওনার চোখে আমার
পড়াতেই সেই দিন নদীর পাড়ে যেমন টান অনুভব করছিলাম সেরকম টান অনুভব করলাম। তাড়াতাড়ি আমি চোখ ফিরিয়ে নিলাম। নিয়া আপু মুচকি হাসতে লাগলেন। তা দেখে আমি আরও লজ্জায় পড়ে গেলাম। কোনো রকম পড়া শেষ করে রাতের খাবার খেয়ে আরেকটু পরে শুয়ে পড়লাম। শুয়ে এসে চিন্তা করতে লাগলাম, পরশু তো নিয়া আপুর জন্মদিন, তাই ওনাকে একটা সারপ্রাইজ দিতে হবে। তাই শুয়ে এসে ওনার জন্মদিন নিয়ে প্ল্যান করতে করতে ঘুমিয়ে গেলাম। পরের দিন সকালে উঠে ব্রেকফাস্ট করে নিয়া আপুর সাথে বেরিয়ে পড়লাম। আমাকে কলেজে নামিয়ে দিয়ে উনি চলে গেলেন। গিয়েই দেখি ফয়সাল ফোনে সোনিয়া আপুর সাথে প্রেম আলাপ করছে, আর মেহেদি চিপায় বসে গার্লফ্রেন্ডের সাথে ফিস ফিস করছে। ভাবলাম মেহেদিকে একটু জ্বালিয়ে আসি। ওদের কাছে গিয়ে বলতে লাগলাম, কে রে তুই এখানে বসে আছিস? তোকে তো আমি সব জায়গায় খুঁজতেছি। কেন? আড্ডা দেওয়ার জন্য। বেচারা মুখ কালো হয়ে গেল। একটু পরে আড্ডা দিই। না এখনই। আর গতকালকে তো তোর গার্লফ্রেন্ডের সাথে পরিচয় হয়নি, আজকে পরিচিত হব। হাই আপু। হাই ভাইয়া। আপনার নাম কি? মুনতাহা। আমি মকি, মেহেদির ফ্রেন্ড। আমি চিনি আপনাকে, মেহেদি সবসময় আপনার কথা বলে। তা তোমাদের প্রেমটা কিভাবে হলো? ভাই তুই এখন যা, তোকে আমি পরে সব খুলে বলবো। না আমি এখনই শুনবো। এই তুমি ভাইয়াকে চলে যেতে বলছো কেন? আমি বলছি ভাইয়া, ও পুরো 1 বছর আমার পেছনে পেছনে ঘুরেছে, তারপর অ্যাকসেপ্ট করেছি। ওদিকে অফিসে বসে কাজ করছিল নিয়া আপু, তখনই তার কাছে একটা কল এলো। কোনো খবর? জি ম্যাডাম, মাক্কি স্যার তো ওনার বন্ধুর গার্লফ্রেন্ডের সাথে বসে আড্ডা দিচ্ছে। হোয়াট? আচ্ছা ঠিক আছে, আজকে ওর আমি একটা ব্যবস্থা করেই ছাড়বো। তারপর নিয়া আপু কল কেটে রেগে মেগে সামনে থাকা গ্লাসটা ঢিল দিয়ে ভেঙে ফেলল। শব্দ শুনে সোনিয়া আপু দৌড়ে এলো। তারপর অনেক বুঝিয়ে নিয়া আপুকে শান্ত করলো, কিন্তু নিয়া আপু মনে মনে ভেবে রেগেছে আজকে মুখের কপালে শনি আছে। ওদিকে আমি কলেজ শেষ করে বাসায় ফিরলাম। ফিরে খাওয়া দাওয়া করে বিকালে হাঁটতে বেরোলাম। রাস্তা যারার সাথে দেখা, মেয়েটা ওই দিনের পর নিয়া আপুর ভয়ে আমার সাথে আর কথা বলতে আসে না। আমাকে দেখে এসে বলতে লাগলো, কেমন আছেন? ভালো, আপনি কেমন আছেন? এই তোমাকে আমি জানি না কথাটা তুমি কিভাবে নেবে। আমি তোমাকে অনেক ভালোবাসি। নিহা আপুর ভয়ে কোনো দিন বলতে পারিনি। এইসব তুমি কি বলছো? নিয়া আপু যদি শোনে আমি কোনো রিলেশনে জড়িয়েছি, তাহলে আমাকে খুন করতে দ্বিতীয়বার ভাববে না। তোমার সাথে এইখানে যে দাঁড়িয়ে কথা বলছি এটা জানতে পারলে আমাকে পিটিয়ে চামড়া তুলে নেবে। আমার দ্বারা কোনো রিলেশন জড়ানো সম্ভব না। প্লিজ তুমি চলে যাও। আমি যখন তোমাকে ভালোবেসেছি তখন তোমাকে পেয়েই ছাড়বো। পৃথিবীর কেউ আমাকে আটকাতে পারবে না। পাগলামি না করে প্লিজ বাসায় যাও। পাগলামি দেখছো কি? এবার তুমি দেখবে আমার ভালোবাসার পাগলামি। পরিস্থিতি সুবিধাজনক না দেখে আমি তাড়াতাড়ি বাসায় চলে আসলাম। এদিকে এই খবর সোজা নিয়া আপুর কাছে পৌঁছে গিয়েছে। নিয়া আপু ভেবেই নিয়েছে আজকে একটা তুলকালাম হবে। বাসায় এসে দেখি নিয়া আপু চলে এসেছে। আমাকে দেখেই বলতে লাগলেন, রুমে আয়। শুনে আমার বুকটা কেঁপে উঠল। আজকে নিশ্চয়ই কপালে শনি আছে। কেন আপু? নিয়া আপু কটমট করে চোখ লাল করে তাকালেন। ওনার এই চাহনিটাকে আমি সবচেয়ে বেশি ভয় পাই, তাই তাড়াতাড়ি রুমে চলে গেলাম। কিছুক্ষণ পর নিয়া আপু সেই স্পেশাল লাঠি নিয়ে হাজির হলেন। দেখে আমার আত্মার পানি নেই। উনি আমাকে চেয়ারে বসতে বললেন, প্লিজ আপু বিশ্বাস করেন আমি কিছুই করিনি, আমাকে মারবেন না। তোকে বসতে বলেছি না? ওনার ধমক শুনে কেঁপে উঠলাম। ভয়ে ভয়ে চেয়ারে বসলাম। তারপর আপু জিজ্ঞাসা করতে লাগলেন, কলেজে আজকে কোনো মেয়ের সাথে কথা বলেছিস? আপু আসলে মেহেদি আর মেহেদির গার্লফ্রেন্ডের সাথে বসে আড্ডা দিয়ে পরিচিত হচ্ছিলাম। সাথে সাথে আপু ঠাস ঠাস করে 2টা চর মেরে গালে 5 আঙুলের ছাপ তুলে দিলেন। তারপর বলতে লাগলেন, আমি একবার না করার পরও কেন অন্য মেয়ের সাথে কথা বলেছিস? সরি আপু, আর বলবো না। ওটা মেহেদির গার্লফ্রেন্ড ছিল বলে পরিচিত হচ্ছিলাম। যার গার্লফ্রেন্ড হোক আর কোনোদিন যেন কথা বলতে না দেখি। সোনিয়া আপুর সাথেও না, উনি তো ফয়সালের গার্লফ্রেন্ড। সিনিয়রের সাথে কথা বলতে পারিস, বাট আমি কখনো না করলে তার সাথেও কথা বলবি না। এবার বল, বিকালে কোন মেয়ের সাথে কথা বলছিলি? এবার আমি অনেক ভয় পেয়ে গেলাম। বিকালের খবরটা আপু জানলে তো আমাকে আর আস্ত রাখবে না। কি হলো, জবাব দিচ্ছিস না কেন? না আপু, কেউ তো না। শুনে নিয়া আপু লাঠি দিয়ে জোরে আমার পায়ে একটা বাড়ি দিলেন। আমি ব্যথায় চিৎকার দিয়ে উঠলাম। উনি আমার মুখ চেপে ধরে বলতে লাগলেন, খবরদার যদি আমার সাথে মিথ্যা বলেছিস, যদি এই লাঠিটা আবার বাড়ি খেতে না চাস তাহলে এখনই সত্যি বল।
তারপর আমি কাঁদো কাঁদো মুখ করে বিকালের সবকিছু খুলে বললাম। উনি বললেন, ভালো করেছিস। যদি তুই রাজি হতি তাহলে আজকে এই রুম থেকে তোর লাশ বের হতো। ও জারার আমি একটা ব্যবস্থা করছি। তুই কিন্তু কোনো মেয়ের প্রপোজাল অ্যাকসেপ্ট করবি না, আর যদি প্রেম করতে চায় তাহলে আমার সাথেই করবে। কি বলেন? আপনার সাথে করবো মানে? মানে কিছু না, ভুল করে আগে কিছু কি না কি বলে ফেলছি। তুই সামনে আবার কথা বলে কিন্তু চর দিয়ে দাঁতগুলো ফেলে দিব। আচ্ছা ঠিক আছে আপু। তারপর নেহা আপু চলে গেলেন। নেহা আপু তখনই ওই কথাটা বললেন। কেন? তাহলে কি উনি আমাকে সিসি এসব কি ভাবছে আমি? উনি আমার বোনের মতো, উনি এসব শুনলে আমারও খবর আছে। তারপর নেহা আপুর জন্মদিনের ব্যাপারে মনে পড়লো। তারপর মেহেদি আর ফয়সালকে কল করে সব প্ল্যান করে ফেললাম। আমি গিয়ে মার্কেট থেকে আপুর জন্য সুন্দর দেখে একটা আকর্ষণীয় রঙের শাড়ি কিনলাম। সবকিছু করতে করতে সন্ধ্যা হয়ে গেল, কিন্তু নেহা আপুকে কিছুই বুঝতে দিলাম না। সন্ধ্যার পর আপু আমাকে পড়াতে আসলেন। কয়েক ঘন্টা পড়ার পর সবাই ডিনার করে নিলাম। ডিনার করার পর আপু গিয়ে ঘুমিয়ে গেলেন। আমি ফয়সাল আর মেহেদিকে কল করে বাসায় চলে আসতে বললাম। তারপর সোনিয়া আপুকে ফয়সাল কল দিয়ে আসতে বলল। মেহেদি মুনতাহাকে কল দিয়ে আসতে বলল। ঘন্টাখানেক পর ওরা চলে আসলো। মুনতাহা নাকি লুকিয়ে এসেছে। চাচিকে সব আগেই জানিয়ে রেখেছি। তারপর সবাই মিলে আড্ডা দিতে লাগলাম। আড্ডা দিতে দিতে রাত 11:50 বেজে গেল। সোনিয়া আপু আর মুনতাহা ছাদে গেল সব ঠিকঠাক আছে কিনা দেখার জন্য, আর আমি ফয়সাল মেহেদি আপুকে ভয় দেখানোর জন্য সবকিছু রেডি করতে লাগলাম। কিছুক্ষণ পর সোনিয়া আপু আর মুনতাহা নিচে এলো। 12:01 বাজতেই সবাই নেহা আপুর রুমে গিয়ে জোরে চিৎকার করে উঠলাম। নেহা আপু লাফ দিয়ে ঘুম থেকে উঠে সামনে থেকে ফল কাটার ছুরি হাতে নিলেন। অবস্থা বেকদিক দেখে আমি তাড়াতাড়ি লাইট জ্বালিয়ে দিলাম। এই মাইয়া তো দেখি ঘুমের মধ্যেও গুন্ডি ভাবটা ছাড়ে না। লাইটটা জ্বালানোর পর সবাই চিল্লানি দিয়ে উঠলাম, হ্যাপি বার্থডে। আমি তো নিজেই ভুলে গিয়েছিলাম আজকে আমার জন্মদিন, আর তোমরা সবাই মনে রেখেছ। আরে তোর জন্মদিন কি আমরা ভুলে যেতে পারি নাকি? তারপর নেহা আপুকে সবাই মিলে ছাদে নিয়ে আসলাম। চাচি আগে থেকেই ছাদে ছিলেন। তারপর সবাই নেহা আপুকে কেকের কাছে নিয়ে গেলাম। নেহা আপু ফু দিয়ে মোমবাতিগুলো লিভিয়ে কেক কাটতে লাগলেন। আমরা সবাই হ্যাপি বার্থডে গাইতে লাগলাম। 7টায় আগে লাইটিং করে রেখেছিলাম। সব মিলে বেশ দারুণ একটা পরিবেশের সৃষ্টি হয়েছিল। আপু কেক কেটে প্রথমে চাচিকে, তারপর আমাকে, তারপর একে একে সবাইকে খাওয়াই দিল। তারপর সবাই আপুকে গিফট দিতে লাগলো। আমিও আমার গিফট আপুকে দিলাম। আমারটা নেওয়ার পর আপুর রিয়াকশন দেখে মনে হচ্ছিল জীবনের বোধহয় তিনি এর আগে কখনো গিফট পায়নি। তারপর সোনিয়া আপু নেহা আপুর কানে কানে এসে বলতে লাগলো, জানিস এত সব কে করেছে? কে? মাক্কি। শুনে নেহা আপুর মন খুশিতে ভরে উঠল। তিনি লজ্জায় পেয়ে মাথা নিচু করে ফেললেন। তা দেখে সোনিয়া আপু বলতে লাগলেন, হয়েছে, আর লজ্জা পেতে হবে না, আমি গেলাম। কোথায় যাবি? বাসায়। আজকে থেকে যা। না রে, বাসায় বলে আসিনি, আজকে চলে যাই। কিন্তু এত রাতে একা একা কিভাবে যাবি? ফয়সাল দিয়ে আসবে। ও মাগো, ট্রু লাভ। সর্বান্তর্নি, আমারকে তো বসে রাখছি, তোরটাকে তো এখনো বলতেই পারিসনি। আমারটাও না বলি বেশ রাখছি। তারপর দুজনে হাসাহাসি করতে লাগলো। হালকা নাস্তা করা শেষ, সবাই বাড়ির দিকে রওনা দিল। মুনতাহাকে মেহেদি বাসায় পৌঁছে দিবে আর সোনিয়া আপুকে ফয়সাল পৌঁছে দিবে। সবাই চলে গেল। নেহা আপু আমার রুমে আসলেন, এসে বলতে লাগলেন, তোকে অনেক ধন্যবাদ মাক্কি, এত সুন্দরভাবে আমার জন্মদিনের আয়োজনটা করার জন্য। তোকে যে আজকে মেরেছি তার জন্য সরি। আরে না আপু, সমস্যা নেই। আপনি আমার একমাত্র আপু, আপনার জন্য না করলে কার জন্য করব? শুনে নেহা আপু রেগে গেলেন, কিন্তু কিছু বলতে গিয়েও থেমে গেলেন। তারপর রাগে গজগজ করতে করতে নিজের রুমে চলে গেলেন। বুঝলাম না ওনার আবার কি হলো। তারপর আমিও ঘুমের রাজ্যে পাড়ি দিলাম। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশে ব্রেকফাস্ট করে নেহা আপুর সাথে কলেজের উদ্দেশ্যে বেরিয়ে গেলাম। নেহা আপু যেতে যেতে বলতে লাগলেন, আজকে তোর কলেজের ছুটির পর আমার জন্য অপেক্ষা করিস, আমি এসে তোকে নিয়ে একটু মার্কেট যাব। না আপু, আমি যাব না। সাথে সাথে নেহা আপু ঠাস করে একটা থাপ্পড় মারলেন। তারপর আবার বলতে লাগলেন, তুই যাবি না, তোর বাপও যাবে। আর কয়েকটা থাপ্পড় দিলে তুই নিজেই রিকোয়েস্ট করে যাবি। আরে না আপু, কি বলেন, আমি যাব তো। শয়তান তাড়ানোর ঔষধ আমার খুব ভালো করেই জানা আছে। আমি মনে মনে বলতে লাগলাম, একবার শপিংয়ে নিয়ে গিয়ে ব্যাগ চাপিয়ে দিয়ে যা অবস্থা করেছিল, গুন্ডিটা আবারও সে অবস্থা করবে।
আজকে আমি শেষ। গুন্ডি কোথাকার আমাকে শয়তান বলে। তুই নিজেই তো একটা শয়তাননি, গুন্ডি, বদমাইশ, খাকচুন্নি। আমাকে মনে মনে গালি দেওয়া বন্ধ হলে এবার নাম কলেজে পৌঁছে গেছি। মানে না না আপু, আমি কি আপনাকে গালি দিতে পারি নাকি? সবসময় যে আমাকে মনে মনে গালি দিস আমি জানি, বাট এসব পাত্তা দেওয়ার টাইম আমার নেই। কলেজে ঢুকে দেখি সনি আপু আর ফয়সাল একদিকে, মেহেদি আর মুন্থা আর একদিকে বসে প্রেম আলাপ করেছে। তাদেরকে দেখে নিজেকে খুব অসহায় লাগলো। শালার এক গুন্ডি চাচাতো বোনের যন্ত্রণায় আমি একটা প্রেমও করতে পারি না। কি রে, কি ভাবিস? ওই গুন্ডি নেহা শয়তানের জ্বালায় একটা প্রেমও করতে পারি না, আর আমার সবগুলো বন্ধুর গার্লফ্রেন্ড নিয়ে ঘোরে। ফাইটটা যায় বুকটা, ফাইটটা যায়। 1 মিনিট আমি কার সাথে কথা বলছি, পিছনে তাকিয়ে দেখি নেহা আপু অগ্নি দৃষ্টি নিয়ে আমার দিকে তাকিয়ে আছে। আমি ভয়ে ভয়ে বলতে লাগলাম, আপু আসলে আমি মজা করে করছি। তাহলে আমি একটু মজা করি। বলে ঠাস ঠাস করে 4টা চর দিয়ে আমার গাল দুটো লাল করে দিলেন। আমার কান আর চুল ধরে আচ্ছা মতো ডলা দিলেন। আমি আউ করে চিল্লাতে লাগলাম, কিন্তু নেহাপুর থামার নামই নেই। তো সাহস হলো কি করে আমার সামনে অন্য মেয়েদের সাথে প্রেম করার কথা বলার? আবার বলিস আমি তোকে জ্বালাই? শয়তানি গুন্ডি, আজকে শেষ তুই। দূর থেকে আমাকে মার খেতে দেখে সোনিয়া আপু, ফয়সাল, মুন্থা, মেহেদি সবাই চলে এলো। তারপর সোনিয়া আপু নেহা আপুকে বুঝিয়ে গাড়িতে করে অফিসে নিয়ে গেল। যাওয়ার আগে ফয়সাল ওনাকে একটা চোখ টিপ দিল দেখলাম। এটা দেখে আমি ফয়সালকে বলতে লাগলাম, কিরে তুই না সোনিয়া আপুকে পছন্দ করিস না, এখন ঠিকই চোখ টিপ মারছিস? আরে কি বলিস, আমি কখন সানিয়াকে চোখ টিপ দিলাম? সোনিয়া আপুর নাম ধরে ডাকছিস, চোখ টিপ মারছিস, আবার বলছিস ওনাকে পছন্দ করিস না। দাঁড়া সোনিয়া আপুকে বলি। এই না দোস্ত, বলিস না, তাহলে গুন্ডিটা আমাকে কেটে কুচি কুচি করে ফেলে দিবে। নেহা আপু তোকে মারলো কেন? ওদেরকে পুরো ঘটনা খুলে বললাম। তারপর 3 জন ক্লাসে চলে গেলাম। ক্লাসে আর এক যন্ত্রণা, যারা সারাক্ষণ আমার দিকে তাকিয়ে থাকে। এটার জন্য ক্লাসে শান্তি নাই, আর নেহা আপু গুন্ডিটার জন্য বাইরেও শান্তি নাই। আপনারা কিন্তু আবার নেহা আপুর কাছে বলে দিয়েন না আমি যে ওনাকে গুন্ডি বলছি, তাহলে কিন্তু আবার আমার গাল লাল করে দিবে। ক্লাস শেষ, নেহা আপুর জন্য দাঁড়িয়ে রইলাম। একটু পর আপু চলে আসলেন। তারপর ওনার সাথে মার্কেটে চলে আসলাম। মার্কেটে উনি ঘুরে ঘুরে সবগুলো দোকান ঘুরছেন, আর আমি শুধু বডিগার্ডের মতো ওনার পিছু পিছু ঘুরছি আর ওনার পছন্দ করা জিনিসগুলো বহন করেছি। কিছুক্ষণ পর দেখি উনি আমার মাপের আকর্ষণীয় শার্ট, সাদা টি শার্ট আর নেভি ব্লু জিন্স প্যান্ট কিনছেন। তা দেখে আমি বলতে লাগলাম, আপু এগুলো কার জন্য কিনছেন? তা তোকে বলতে হবে? চুপচাপ দাঁড়িয়ে থাক। তারপর আপুর কেনাকাটা শেষ করে আমাকে নিয়ে অ্যাপেক্স জুতার শোরুমে গেলেন। ওইখানে গিয়ে আমার পায়ের মাপের এক জোড়া নীল জুতা কিনলেন। তারপর সবগুলো জিনিস আমি গাড়িতে এনে পিছনে রেখে দিলাম। বাবারে, হাতগুলো পুরো ধরে গিয়েছে। তারপর আপু আমাকে নিয়ে একটা রেস্টুরেন্টে ঢুকে খাবার অর্ডার দিলেন। তারপর খাওয়া শেষ করে আপুর সাথে বাসায় চলে আসলাম। বাসায় আসার পর আপু চাচা চাচিকে একটা করে শপিং ব্যাগ দিলেন, বাসার কাজের মহিলাকে একটা শপিং ব্যাগ দিলেন। আমি রুমে এসে ফ্রেশ হয়ে নিলাম। কিছুক্ষণ পর আপু আমার রুমে এসে আমার হাতে একটা শপিং ব্যাগ ধরিয়ে দিয়ে বললেন, এটার ভেতরে যা যা আছে সেগুলো পরে কাল বিকালে রেডি হয়ে থাকবি, তোকে নিয়ে ঘুরতে যাব। কিন্তু আপু কালকে বিকালে তো আমার খেলা আছে। সাথে সাথে আপু ঠাস ঠাস করে 2টা চর মেরে আমার গাল লাল করে দিলেন। তারপর বলতে লাগলেন, আমার কথার উপরে কথা বললি আরো খাবি, মনে থাকে যেন। কালকে রেডি হয়ে থাকবি, না হলে সেই স্পেশাল লাঠিটা চার্জ করা হবে। না না আপু, আমি রেডি হয়ে থাকবো। তারপর আপু চলে গেলেন। আমি একটু মোবাইল টিপাটিপি করে একটু ঘুম দিলাম। সন্ধ্যার দিকে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে হালকা নাস্তা করে পড়তে বসে গেলাম, কারণ প্রচুর পড়তে হবে, সামনে পরীক্ষা। কিছুক্ষণ পর আপু চলে আসলেন আমাকে পড়াতে। উনি আসলে আমার ভালো লাগে না, কারণ উনি পড়ার পুরোটা সময় আমার দিকে হা করে তাকিয়ে থাকেন, যেটা আমার একদমই ভালো লাগে না। আজকে এরও উল্টো হলো না। কয়েক ঘন্টা পড়ার পর চাষি এসে ডিনার করতে ডেকে গেলেন। ডিনার করার পর আবারও এসে পড়তে লাগলাম। পড়তে পড়তে টেবিলে মাথা রেখে ঘুমিয়ে পড়লাম। মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে গেল। উঠে দেখতে পেলাম নেহা আপু ধীরে ধীরে ওনার মুখটা আমার দিকে এগিয়ে আনছেন। আমি লাফ দিয়ে উঠে গেলাম। তারপর বলতে লাগলাম, আপু আপনি এসব কি করছিলেন? মানে দেখতে আসছিলাম তুই কি করিস। তোর কপালে কি যেন ময়লা বোধ হয়, তাই সেটা ফু দিয়ে পরিষ্কার করে দিতে যাচ্ছিলাম। যাই হোক, বিছানায় গিয়ে ঘুমা।
এত রাত জেগে পড়ার দরকার নেই, পরে অসুস্থ হয়ে পড়বে। তারপর আমি গিয়ে বিছানায় শুয়ে ঘুমিয়ে গেলাম। আর ওদিকে নিয়ে আপু ভাবছে, যাক বেঁচে গেছি, আর একটু হলেই তো বুঝে ফেলতো। পরের দিন একটু দেরি করে ঘুম থেকে উঠলাম, কারণ আজকে শুক্রবার, তাই কলেজ বন্ধ। তারপর ফ্রেশ হয়ে গিয়ে নাস্তা করে নিলাম। জুম্মার আজান দেওয়ার পর গোসল করে চাচার সাথে মসজিদে গিয়ে জুম্মার নামাজ আদায় করে নিলাম। নামাজ শেষ বাসায় এসে দেখি চাচি পোলাও, ডিমের কোমড়া মুরগির রোস্ট রান্না করেছেন। দেখে তো জিভে জল এসে গেল। তারপর খাবার খেয়ে এসে একটু রেস্ট নিয়ে রেডি হয়ে ড্রয়িং রুমে এসে সোফায় বসে রইলাম। একটু পর নিয়ে আপু ওনার জন্মদিন আমার গিফট করা আকর্ষণীয় শাড়িটা পরে এলেন। পুরোই যেন একটা পরি, এত সুন্দর লাগছে যা বলার বাহিরে। এই জন্যই উনি ওনার সাথে ম্যাচিং করে আমার জন্য আকর্ষণীয় নীল ড্রেস কিনেছিলেন। তারপর দুজনে একসাথে বের হলাম। দুজনকে পুরো কাপলের মতো লাগছিল, তাই আমি একটু লজ্জায় পাচ্ছিলাম। আমি গাড়ি বের করতে চাইলে আপু বললেন রিকশায় যাবেন। তারপর আমি আর আপু রিকশায় চড়ে বসলাম। আমার তো খুব আনইজি ফিল লাগছিল। উনি এমন একটা জায়গায় আমাকে নিয়ে গেলেন, দেখে আমার পুরো মাথা নষ্ট হয়ে গেল। এত সুন্দর জায়গায় আমাদের এলাকার আশেপাশে যে আছে তা জানতামই না। আপুর সাথে ঘষে বসে বাদাম খেতে খেতে আড্ডা দিতে লাগলাম। কেন যেন আমার অন্যরকম একটা ফিলিংস হচ্ছিল। আমার হঠাৎ করে আপুর চোখের দিকে চোখ পড়ে গেল। আবারও সেই আকর্ষণীয় অনুভবটা করেছিলাম। আমি নিজেকে কন্ট্রোল করতে পারছিলাম না। কেন যেন আমার হাত দুটা অটোমেটিক আপুর দুই গালে স্পর্শ করলো। আপু তো চোখ বড় বড় করে তাকিয়ে আছে। হঠাৎ করে আমার মনে হলো আমি কি করছি। সাথে সাথে আমি দূরে সরে গেলাম। তারপর আপুকে বলতে লাগলাম, সরি আপু, আমি বুঝতে পারিনি আসলে কি থেকে কি হয়ে গেল। আরে না, সমস্যা নেই, আমি কিছু মনে করিনি। তারপর মুস্কি মুস্কি হাসতে লাগলেন। ওনার সাথে পুরো বিকালটা ঘোরাঘুরি করে বাড়িতে চলে এলাম। তারপর ডিনার করে পড়তে বসে গেলাম। একটু পর আপু এসে বলতে লাগলেন, শোন, আগামী 4 দিন তোর কলেজ বাদে বাইরে যাওয়া সম্পূর্ণ বন্ধ। ঘরে বসে সারাদিন শুধু পড়বি, যেভাবে হোক তোকে টপ করতে হবে। জি আপু। তারপর কয়েক ঘন্টা পরে ঘুমিয়ে গেলাম। ঘুমের মধ্যে যা হলো তাতে তো আমি অনেক ভয় পেয়ে গেলাম। কিন্তু ঘুমের মধ্যে আমি অনুভব করলাম কে যেন আমার ঠোঁটগুলো টেনে কামড়ে ধরছে। আমি লাফতে ঘুম থেকে উঠে কে কে বলে চেঁচাতে লাগলাম, কিন্তু আশেপাশে তাকিয়ে কাউকে দেখতে পেলাম না। তাই স্বপ্ন দেখেছি ভেবে আবারও ঘুমিয়ে পড়লাম। পরের দিন আপু এসে ভোরে ঘুম থেকে ডেকে তুললেন। তারপর ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে নিলাম। তারপর সোজা পড়তে বসে গেলাম। যেহেতু আপু আগে থেকেই পরীক্ষার আগে আর কলেজে যেতে বারণ করেছেন। এভাবে চলে গেল 4 দিন। পরীক্ষার দিন আপু আমাকে কলেজে নামিয়ে আমাকে নিয়ে সিট খুঁজতে চলে গেলেন। আমার সিট পড়লো একটা মেয়ের সাথে। নিয়ে আপু তো রেগে মেগে শেষ, কিন্তু এখন তো কিছুই করার নেই। তাই বাধ্য হয়ে নিয়ে আপু আমাকে সেইখানেই বসার অনুমতি দিলেন, কিন্তু কড়া করে নিষেধ করে দিলেন যেন ওই মেয়ের সাথে কোনো প্রকার কথা না বলি। তারপর আপু অফিসে চলে গেলেন। ওদিকে আপু যাওয়ার পরই ওই মেয়েটা আমাকে বলতে লাগলো, হাই, আমি অহনা। আমি মকি। উনি তোমার কি হয়? আমার চাচাতো বোন। অনেক রাগী মনে হয়। প্রচুর রাগ, সবসময় নাকের ডগায় থাকে। গুন্ডি নাম্বার 1, শাকসুন্নি। সবসময় আমাকে প্যারার উপর রাখে। তাই নাকি? একদম। ওয়েট, পিছনে কে? তারপর পিছনে তাকিয়ে আমার কদম জোর কাঁধে হাত উঠে গেল। দেখি নিয়া আপু দাঁড়িয়ে আছে। আমার কাছে এসে বলতে লাগলেন, কপাল ভালো যে তোর ক্যালকুলেটরটা ফেলে এসেছিলি, না হলে তো তোর এই মেয়ের সাথে এত সুন্দর করে আড্ডা দেওয়ার আমাকে বদনাম করা দেখতেই পেতাম না। আজকে তুই একবার বাড়িতে আয়, তোর খবর আছে। আপু বিশ্বাস করো, নিয়া আপু আমার কোনো কথা না শুনেই চলে গেলেন। আজকে বাড়িতে গেলে আমি শেষ। যাই হোক, পরীক্ষা দিয়ে বাসায় চলে গেলাম। বিকালে নিয়া আপুর বাসায় এসে আমার রুমে এসে বলতে লাগলেন, তোর পরীক্ষা বলে এখন কিচ্ছু বললাম না, পরীক্ষা শেষ হলে সব সুদে আসলে বোঝাবো তোকে। বলেই চলে গেলেন। আমি হাফ ছেড়ে বাঁচলাম। যাই হোক, সবগুলো পরীক্ষা ভালোভাবে দেওয়া শেষ হয়ে গেল। এরই মধ্যে আহনার সাথে খুব ভালো একটা ফ্রেন্ডশিপ হয়ে গেছে। যাই হোক, পরীক্ষা শেষ করে বাড়িতে এসে শুনলাম চাচা চাচি দাদু বাড়িতে গেছেন, কারণ দাদি নাকি খুবই অসুস্থ। বাড়িতে এখন শুধু আমি আর নেহা আপু। আমার তো আরো ভয় হতে লাগলো। একে তো ফাঁকা বাসা, তারপর নেহা আপু হুমকি দিয়েছিল আমার পরীক্ষা শেষ হলে খবর আছে। একটু পর নেহা আপু এলো। আপুকে যেন একটু বেশি খুশি মনে হচ্ছে।
আপু খুব নর্মালভাবে আমাকে লাঞ্চ দিলেন। লাঞ্চ করার পর আমার রুমে চলে গেলাম রেস্ট নিতে। তখনই নিয়া আপু এসে দরজা বন্ধ করে দিলেন। ওনার হাতে সে স্পেশাল বেড। আমি ভয়ে কাঁপতে লাগলাম। উনি চিৎকার করে বলতে লাগলেন, তোর এত বড় সাহস হয় কি করে রে? আমি বারণ করা সত্ত্বেও ওই মেয়ের সাথে আড্ডা দিস, আবার বন্ধুত্ব করে সব নাম্বার নিস। আমি আপুর পা জড়িয়ে ধরে বলতে লাগলাম, আপু প্লিজ এই শেষবারের মতো আমাকে ক্ষমা করে দাও। আর কখনো কোনো মেয়ের সাথে কথা বলবো না। আপু আমাকে লাথি দিয়ে দূরে সরিয়ে দিলেন। তারপর বলতে লাগলেন, তুই কি প্রথমবার করেছিস? আর কতবার এভাবে মেয়েদের সাথে কথা বলে তুই ক্ষমা চাইবি আমার কাছে? তোর কোনো ক্ষমা নেই, তোকে শাস্তি পেতেই হবে। আপু চলতে হলে তো অনেক মেয়ের সাথে কথা বলতে হয়, আর ওরা তো আমার শুধুই ফ্রেন্ড। তাদের সাথে আমি কথা বললে তোমার এত সমস্যা হয় কেন? সাথে সাথে দেখি আপুর চোখ রক্তবর্ণ ধারণ করলো। আমি ভয়ে ঠক গেলাম। আপু এসে আমাকে বেদ দিয়ে জোরে কয়েকটা বাড়ি দিয়ে বলতে লাগলেন, তুই জীবনে কখনো আমার মুখের পর কথা বলিসনি, আজকে শাকচুনিটার জন্য তোর সাহস এত বেড়ে গেছে। তোর সাহস কিভাবে কমাতে হয় তা আমার জানা আছে। ওই শাকচুনিটাকে তো পরে আমি দেখছি। প্লিজ আপু আমাকে মেরো না। মারা বাদ যে কোনো শাস্তি দাও, আমি মাথা পেতে নিব। তোর তো মেয়েদের সাথে পোস্টারস্টি করার বেশ ইচ্ছে, তাই না? আয় আজকে তোর ইচ্ছেটাকে মিটিয়ে দিচ্ছি। বলেই তিনি আমাকে খাটে ফেলে জোর করে ঠোঁট কামড়ে ধরলেন। তারপর এমনভাবে কিস করলেন যেন আমার ঠোঁট থেকে রক্ত চুষতেছেন। আমার ঠোঁটে প্রচুর যন্ত্রণা হতে লাগলো। আমি করে চিৎকার করেছিলাম, কিন্তু আপুর সেদিকে কোনো খেয়ালই নেই। তিনি নিজের কাছে ব্যস্ত। আমি সহ্য করতে না পেরে অজ্ঞান হয়ে গেলাম। কিন্তু তারপর আপু কোনো ছাড়ার নামই নেই। ওনার কাছে পুরো নেশার মতো লাগছে। মনে হচ্ছে এতদিন ধরে জমিয়ে রাখা সব খুব জ্বালাচ্ছেন। প্রায় 15 মিনিট পর আপু আমাকে ছেড়ে দেখেন আমি অজ্ঞান হয়ে গেছি। তারপর আপু বলতে লাগলেন, চাপও সামলাতে পারে না, বিয়ের পর তো এর 3 গুণ চাপ দিব। তখন কিভাবে সামলাবে আমার পিচ্ছি বটটা? তারপর নিয়ে আপু আমাকে পানি ছিটা দিয়ে জ্ঞান ফেরালেন। আমি ওনাকে দেখে আবার ভয়ে পেটে ঠোঁটে হাত দিয়ে রাখলাম। এটা দেখে উনি হেসে বলতে লাগলেন, এখন আর কিছু করব না। আবার যদি আমার কথা না শুনিস তখন আবার শাস্তি দেব। আপু আপনি এটা কি করলেন? আমি আপনার ছোট ভাই হই। আর একবার ভাই বললে তোর মুখে টেনে ছিঁড়ে ফেলবো। তুই আমার কোন কালের মায়ের পেটে ভাই রে? আপনি কাজটা ঠিক করেননি। আমি চাচা আসলে সব বলে দিব। ওকে বেবি, বলে দিও। তাহলে তোমার সাথে আমার বিয়েটা আরো তাড়াতাড়ি হয়ে যাবে। আর শোনো, ঘন্টাখানেক পর ছাদে আসবি তোর জন্য নীল পাঞ্জাবিটা পরে। বলে তিনি আমার রুমের দরজার বাইরে দিয়ে লক করে চলে গেলেন। এদিকে আমার ঠোঁট অসম্ভব যন্ত্রণা হচ্ছে। ওয়াশরুমে গিয়ে ঠোঁট পানি দিলাম। বিছানায় এসে শুয়ে শুয়ে একটু আগের ঘটনাগুলো চিন্তা করতে লাগলাম। নিয়ে আপু এটা কি করলেন? আমি চাচা এলে ওনাকে বলে আপুর বিয়ের ব্যবস্থা করব যেভাবে হোক। তারপর নীল পাঞ্জাবিটা পরে ছাদের দিকে যেতে লাগলাম। নইলে আবার কি করে বলা যায় না। ছাদে গিয়ে দেখি পুরো ছাদ লাভ বেলুন দিয়ে সাজানো। মাঝখানে সবুজ কার্পেট, তার উপর গোলাপের পাপড়ি ছেটানো। আমি আপুর দিকে তাকিয়ে হা করে রইলাম। আপু সাদা রঙের 3 পিস পরেছেন, চোখে কাজল দিয়েছেন, হালকা মেকআপ করেছেন। দেখতে মনে হচ্ছিল যেন একটা পরী দাঁড়িয়ে আছে আমার সামনে। আমি কাছে যেতে আপু হাঁটু গেড়ে বসে যা বললেন তা শুনে তো আমি পুরাই অবাক হয়ে গেলাম। আমি কাছে যেতে নিয়ে আপু হাঁটু গেড়ে বসে একগুচ্ছ গোলাপ ফুল আমার দিকে এগিয়ে দিয়ে বলতে শুরু করলেন, আমি জানি না তুই আমার কথাগুলো কিভাবে নিবি, কিন্তু আমি পেঁচিয়ে কথা বলতে পারি না, তাই সোজা চাপটা বলে দিচ্ছি। আমি তোকে ভালোবাসি মাক্কি, নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসি। আর সেই ছোটবেলা থেকে তোকে ভালোবেসে আসছি। তোকে নিয়ে রয়েছে আমার হাজারো স্বপ্ন। প্লিজ তুই আমাকে ফিরিয়ে দিস না। আমি অবাক হয়ে নিয়াফুর দিকে তাকিয়ে রইলাম। তার চোখগুলো যেন আগের মতোই আমাকে আকর্ষণ করছিল। তাই আমি তাড়াতাড়ি অন্যদিকে ফিরে বলতে লাগলাম, আমি সবসময় আপনাকে নিজের বোনের মতোই ভেবে এসেছি। আর আপনি কিভাবে আমাকে প্রপোজ করতে পারলেন? আমার মতো একজন এতিমকে চাচা চাচি নিজের ছেলের মতো মানুষ করেছেন। আমি ক্ষণিকের একটা মোহ পড়ে কখনোই ওনাদের সাথে বিশ্বাসঘাতকতা করতে পারবো না। আপনি আমাকে নিয়ে এইসব চিন্তা ভাবনা করবেন না। আমি কখনোই আপনাকে ভালোবাসতে পারবো না। তারপর আবার নেহাপুর দিকে তাকিয়ে দেখি ওনার চোখ হালকা পানি। আমি ফিরতেই তিনি চোখের পানি মুছে নিলেন। তারপর বলতে লাগলেন, ছোটবেলা থেকে আমার যেটা পছন্দ আমি সেটা পেয়েছি, নাহলে ছিনিয়ে নিয়েছি। তাহলে তুই কিভাবে ভাবলি যাকে আমি আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি তাকে আমি ভুলে যাব, তাকে অন্য কারো হতে দেখবো?
তোকে আমি ভালোভাবে বলছি, আমার প্রপোজাল অ্যাকসেপ্ট করে নে। একটু জোর করে হলেও আমি তোর ভালোবাসা আদায় করব। আপনি যা ইচ্ছে তাই করতে পারেন, কিন্তু আমি চাচির বিশ্বাস কখনোই ভাঙবো না, তাতে যা হয়ে যাক হোক। শুনে নিয়ে আপু রেগে চোখ মুখ লাল করে ফেললেন। তারপর হাতের গোলাপ ফুলের গুচ্ছটা ছিঁড়ে ছাদ থেকে ফেলে দিলেন। তারপর এসে আমাকে ঠাস ঠাস করে 4টা চড় মারলেন। মেরে বলতে লাগলেন, এগুলো আমার কথা অমান্য করার শাস্তি। এবার আমার ভালোবাসা আদায় করার পালা। বলে তিনি আমার চুলগুলোর পিছন দিকে শক্ত করে ধরে নিজের কাছে টেনে নিলেন। আমি খুব ব্যথা পেয়ে সারা পেতে কাঁদরাতে লাগলাম, কিন্তু নিয়াপুর সেদিকে খেয়াল নেই। উনি আমার ঠোঁটের সাথে নিজের ঠোঁট মিলিয়ে আমাকে পাগলের মতো লিপ কিস করা শুরু করলেন। প্রায় 15 মিনিটের মতো লিপ কিস করে আমার ঠোঁট কামড়াতে লাগলেন। আমি ছাড়া পেতে কান্না করতে লাগলাম। আরো 5 মিনিট চকলেটের মতো আমার ঠোঁটগুলোকে কামড়ানোর পর আমাকে ছেড়ে দিলেন। আমি দূরে গিয়ে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছিলাম এবং নিঃশব্দে কাঁদছিলাম। তারপর নিয়া আপু আমার কাছে এসে আমার গলা চেপে ধরে দেওয়ালের সাথে আমাকে চেপে ধরলেন। তারপর বলতে লাগলেন, তোকে কখনো আমার খারাপ রূপটা দেখাইনি, কিন্তু আজ থেকে তুই দেখবি আমার খারাপ রূপ। এমন অত্যাচার করবো যে তোর উপর তুই নিজে থেকে আমাকে প্রপোজ করবে। যেদিন তুই আমাকে প্রপোজ করবি সেদিনই তোর মুক্তি। আপু লাগতে থালুন। এটা তো শুধু ট্রেলার দেখালাম, সিনেমা তো এখনো বাকি, সামনে দেখতে থাক কি কি হয়। বলে আমাকে ধাক্কা দিয়ে ফেলে চলে গেলেন। আমি ছাদে বসে বসে কাঁদতে কাঁদতে মনে মনে বলতে লাগলাম, আজকে আমার বাবা মা বেঁচে থাকলে আমার ইচ্ছের মূল্য থাকতো। তারা নেই বলে সেই ছোট্টবেলা থেকে আমাকে নেহাপুর ইচ্ছে মতো চলতে হয়। তবে যাই হোক না কেন, আমি কখনোই সাময়িক সময়ের মোহই পড়ে চাচির বিশ্বাস ভাঙতে পারবো না। এই দুনিয়াতে তারা ছাড়া আমার আপন কেউ নেই। এইসব ভেবে আমি উঠে দাঁড়ালাম। তারপর ধীরে ধীরে ছাদ থেকে নিচে নেমে এসে নিজের রুমে চলে গেলাম। তারপর ঠোঁটের লিম্ফ জায়গাগুলোতে মেডিসিন লাগিয়ে শুয়ে রইলাম। এমনিতে সকালে একবার আপু ঠোঁটগুলো কামড়ের অবস্থা খারাপ করে দিয়েছিলেন, এখন আবার এই একই কাজ করলেন। তাই ঠোঁটগুলোতে অসহ্য যন্ত্রণা অনুভব করছিলাম। তারপর মনে মনে ফয়সালকে গালি দিতে লাগলাম, কারণ ওই হালার পুতেই নিয়ে আপু আমাকে ভালোবাসি বলে ফুকা লাগাই দিছে। নিজে তো সানিয়া আপুর প্যারাই খাচ্ছে, এখন আমাকেও প্যারায় ফেলে দিয়েছে। সারালে পাইলে ওর কদম জুনেই খুলে বিক্রি করে বিরিয়ানি খাইতাম। ওইদিকে রোমে শুয়ে শুয়ে নিয়া আপু ভাবছিল এখন কি করবে। তারপর সোনিয়া আপুকে কল দিলেন। হ্যালো সাইন। বল। কারোর উপরে রোমান্টিক অত্যাচার কিভাবে করতে হয় আইডিয়া দিত। কেন? বলদটাকে প্রপোজ করে দিছে কিন্তু রাজি হয়নি। ও তাহলে এই ব্যাপার। তারপর সোনিয়া আপু নিয়া আপুকে কিছু আইডিয়া দিল। ওইদিকে আমি ঘুমিয়েছিলাম। বিকালের দিকে নিয়া আপু ডেকে তুলে বলতে লাগলেন, যা রেস্টুরেন্ট থেকে খাবার নিয়ে আয়। আপু আমার শরীরটা অনেক খারাপ লাগছে, আমি এখন যেতে পারবো না। সাথে সাথে নিয়া আপু ঠাস ঠাস করে 2টা চড় মেরে বলতে লাগলেন, আমার মুখের উপর তর্ক করিস? এত বড় সাহস তোর? তাড়াতাড়ি যা, যেটা বলছি সেটা কর, নাহলে আমার ওই স্পেশাল বেডটা ব্যবহার করতে হবে। তারপর আমি ভয় পেয়ে তাড়াতাড়ি গিয়ে রেস্টুরেন্ট থেকে 2 প্যাকেট খাবার নিয়ে এলাম। তারপর নিয়ে আপু একাই 2 প্যাকেট খাবার নিয়ে খেতে বসে গেলেন। তারপর আমাকে বললেন, আমার কথা অমান্য করার জন্য শাস্তি হিসেবে তোর দুপুরের খাওয়া বন্ধ, যা নিজের রুমে যা। তারপর আমি মন খারাপ করে রুমে চলে এলাম। রাতের বেলা চাচি চলে এলেন। চাচি আমার ঠোঁটের অবস্থা দেখে বিচলিত হয়ে বলতে লাগলেন, তোর ঠোঁটে এই অবস্থা কিভাবে হলো? আমি ভয় পেয়ে নিয়ে আপুর দিকে তাকিয়ে দেখি উনি ডোন্ট কেয়ার ভাব নিয়ে দাঁড়িয়ে আছেন। তারপর আমি চাচিকে বলতে লাগলাম, আসলে চাচি একটা অনেক বড় পোকা আমার ঠোঁটে কামড় দিয়েছে, ঠিক নিয়াপুর সমান একটা পোকা। শুনে চাচি বলতে লাগলেন, নিহার সমান পোকা আবার হয় নাকি? আর হলেও আমাদের বাসায় কোথা থেকে আসবে? আমি মিঠি হেসে সোফার দিকে তাকিয়ে দেখি নিয়াপু রেগে আমার দিকে তাকিয়ে আছে। তারপর চাচিকে বলতে লাগলাম, আছে চাচি আছে, পোকাগুলো সোফার উপর বসে থাকে। তুই কি বলছিস তা তুই নিজে ভালো করে জানিস? আজব। আমি চাচির পিছনে এসে আওয়াজ না করে হাসতে লাগলাম, কিন্তু নিয়াপু দেখে ফেললেন। তারপর নিয়াপু মনে মনে বলতে লাগলেন, দাঁড়াও চন্দু, তোমার হাসি বের করতেছি। এই কথা বললেন নিয়াপু। তারপর নিয়াপু বলতে লাগলেন, কালকে থেকে মাকে কলেজ যাওয়া বন্ধ, এমনকি ঘর থেকে বের হওয়া বন্ধ। শুনে চাচি 2জনে অবাক হয়ে বলতে লাগলেন, এটা কেমন কথা? তখন নিয়াপু বললেন, তোমাদের কারো আপত্তি থাকলে কিচ্ছু করার নেই, এটাই ফাইনাল।
তখন আমি সাহস করে বললাম, আমি কলেজে যেতে চাই। আর একবার আমার সামনে কলেজ যাওয়া কিংবা ঘর থেকে বের হওয়ার কথা বললে আমি তোর মুখ ভেঙে দেব। নিজের রুমে যা। তারপর আমি মন খারাপ করে নিজের রুমে চলে গেলাম। নিয়া আপু নিজেও তার রুমে চলে গেলেন। ওদিকে দুজন চলে যাওয়ার পর চাচি বলতে লাগলেন, তোমার মেয়েটাকে নিয়ে আর পারলাম না। ছেলেটার উপরে সবসময় কর্তৃত্ব ফলায়, কিছু বলতেও পারি না। বললে ঘরে ভাঙচুর শুরু করবে, অফিসে যাবে না। এই বয়সে তো আমি আর পারি না। ওদিকে তো মেয়েটার বিয়ের বয়সও পেরিয়ে যাচ্ছে। আমি বলি কি, মাক্কির তো পরীক্ষা শেষ, এখন ওদের বিয়েটা দিয়ে দিলে কেমন হয়? আমি মাক্কির অমতে কিছুই করব না, আরও কিছুদিন যাক। মাক্কির সাথে আমি ধীরে ধীরে কথা বলবো এই বিষয়ে। তাছাড়া ওর এখন লাইফ উপভোগের বয়স, এখন ওকে বিয়ে করিয়ে সংসারী করে দেওয়াটাও তেমন একটা যৌক্তিক নয়। দেখি সামনে কি হয়। ওদিকে আমি অনেক মন খারাপ করে রইলাম রুমে এসে। এমন সময় অহনা কল দিল। ওর কল ধরে কথা বলছিলাম, তখনই রুমে নিয়া আপু এসে ছো মেরে আমার মোবাইলটা নিয়ে গেলেন। মোবাইল অহনার নামটা দেখার পর থেকেই রাগে তার কপালের রাগগুলো দপদপ করতে লাগলো, তার হাত কাঁপতে লাগলো। তারপর তিনি ঢিল মেরে আমার মোবাইলটা বাইরে ফেলে দিলেন। তারপর আমাকে বলতে লাগলেন, ভয়ঙ্কর অপরাধ করেছিস তুই। আবার নিষেধ করা সত্ত্বেও ওই মেয়ের সাথে কথা বলেছিস। আজকে তোর কোনো ক্ষমা নেই। তারপর নিহা আপু আমাকে মারার জন্য হাত তুললেন। আমি ভয়ে চোখ বন্ধ করে ফেললাম, কিন্তু আমাকে না মেরে নিহা আপু আমার ঠোঁটের সাথে তার ঠোঁট মিশিয়ে দিলেন। এটা দেখে আমি তো পুরাই ফিজিক্ট হয়ে গেছি, কিন্তু নিহা আপুর কোনো হেলদুলি নেই। কিস করার সাথে সাথে আমার ঠোঁটগুলোও কামড়াতে লাগলেন। এমনিতেই ঠোঁটগুলো জখম হওয়ার ছিল, তার উপর নিহা আপুর আবারও এমন আচরণ, অত্যাচার সহ্য করতে পারছিলাম না। তার উপর আমার শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে আসছিল। মনে মনে একটা বুদ্ধি বের করলাম। নিয়া আপুর দিকে তাকিয়ে দেখি চোখ বন্ধ করে নিজের কাজ করতেই ব্যস্ত। এই সুযোগে আমি অজ্ঞান হওয়ার নাটক শুরু করলাম। নিয়া আপু চোখ খুলেই দেখে আমি অজ্ঞান হয়ে গেছি। তারপর হাসতে হাসতে নিজের ওড়না দিয়ে আমার ঠোঁটগুলো মুছে দিয়ে হাসতে হাসতে নিজের রুমে চলে গেলেন। নিয়া আপু চলে যেতেই আমি ওয়াশরুমে গিয়ে ঠোঁটগুলোতে পানি দিয়ে আসলাম। এসে মনে মনে ভাবতে লাগলাম, যেভাবেই হোক এবার চাচিকে বলে আপুর বিয়ের ব্যবস্থা করতেই হবে। এভাবে চলতে দেওয়া যাবে না। একবার যদি তার এসব দেখে ফেলে তাহলে আমি সারা জীবন তাদের কাছে অপরাধী হয়ে থাকব। ওইদিকে নিহা নিজের রুমে গিয়ে একজনকে কল দিয়ে 1 ঘন্টার মতো অহনার ফুল ডিটেলস বের করতে বলে। এদিকে অহনা তার আব্বুকে এসে বলে, আব্বু, আমি একটা ছেলেকে অনেক পছন্দ করি আর তাকেই বিয়ে করতে চাই। তাই নাকি? কে সেই ছেলে যাকে আমার মামুনিটা পছন্দ করে? তারপর অহনা তার মোবাইল বের করে তার বাবাকে আমার একটা পিক দেখাই। পিক দেখে অহনার বাবা বলতে লাগে, ওটা তো আমার বন্ধু ফাইজার চৌধুরীর ভাতিজা। ফাইজারের সাথে তো আমার অনেক ভালো বন্ধুত্ব। তুই কোনো চিন্তা করিস না মামুনি, আমি তোর আর ছেলেটার বিয়ের ব্যবস্থা করছি খুব শীঘ্রই। এটা শুনে তো অহনা খুব খুশি হয়। মনে মনে বলে, এইবার দেখি সেই গুন্ডিটা কিভাবে মকিকে আমার কাছ থেকে দূরে সরিয়ে রাখে। এদিকে নিহা আপু কয়েকদিন বন্দি রেখে আমাকে আবারও কলেজে যাওয়ার পারমিশন দিলেন। কলেজে গিয়ে দেখি আমার 2 হারামি বন্ধু গার্লফ্রেন্ড নিয়ে চিপায় বসে চিপকা চিপকি করেছে। আমাকে দেখে বলে উঠল, নবাব সাহেবের অবশেষে কলেজে আসতে মন চেয়েছে। অবশ্য সারাদিন নেহা আপুর মতো সুন্দরীর সাথে চিপকে থাকলে কারি বা কলেজে থাকতে ভালো লাগে। হালার বউ, আমি বাসে না ওই গুন্ডিটার প্যারায়, আর তুই আসিস তোর ফাজলামে নিয়া। স্কুল একটা মজা করা, এই কয়েকদিন আমার ঘর থেকে বের হওয়া নিষেধ ছিল। দেখলি, আমি বলেছিলাম না সানিয়া আমাকে যেভাবে প্যারা দেয় নেহা আপু তোকে এর দ্বিগুণ প্যারা দিবে। দেখ আমার বদয়টা লাগছে। সানিয়া আপু দেখেছ তোমাকে নিয়ে কি বলে? হারামজাদা, তুই কি বললি? আমি তোরে প্যারা দে? কলেজে আসছি বলে কিছু করতে পারলাম না। আজকে তুই কলেজ থেকে বের হ, তারপর তোকে মজা দেখাচ্ছি। না না, তুমি কি আমাকে প্যারা দিতে পারো নাকি? তুমি তো আমাকে সারাদিন শুধু আদর করো। হয়েছে, আর ঢং করতে হবে না। তারপর ক্লাস শুরু হতেই সোনিয়া আপু অফিসে আর আমরা ক্লাসে চলে গেলাম। এদিকে নিহা অহনার বিষয়ে সব খবর পেয়ে গেল। তারপর মনে মনে একটা প্ল্যান তৈরি করলো। এদিকে কলেজ শেষ করে বাসায় ফিরে খেয়ে একটা ঘুম দিলাম, কিন্তু ঘুমের মধ্যে শ্বাস নিতে কষ্ট হয়, ঘুম ভেঙে গেল। চোখ খুলে দেখি নিহা আপু আমার ঠোঁটগুলো দখল করে আছে। আমি
মোচড় মুচড়ি করতেই উনি একটা কামড় দিলেন ঠোঁটের, আর চোখ দিয়ে নাড়াচাড়া না করার ইশারা দিলেন। আমিও ভয়ে নাড়াচাড়া করেছিলাম না, যদি আবার কামড়াতে শুরু করে। প্রায় 10 মিনিট পর আমাকে ছেড়ে দিলেন। আমি জোরে জোরে শ্বাস নিতে বললাম, আপনি তো আমাকে মেরেই ফেলবেন। আমার প্রপোজাল অ্যাকসেপ্ট না করা পর্যন্ত তোমার উপর এমন রোমান্টিক অত্যাচারই চলতে থাকবে জান। তুমি কোনো ভুল করলে এখন থেকে আমি তোমাকে আর মারবো না। প্লিজ আপনি এখন যান, শাসি দেখলে কেলেঙ্কারি হয়ে যাবে। ঠিক আছে, এখন যাচ্ছি, কিন্তু রাতের বেলা আবার হবে ডিয়ার। বলে নিহাপু চলে গেলেন। পরের দিন কলেজে গিয়ে দেখি অহনা আমাকে দেখলে লজ্জা মাখা হাসি দিচ্ছে। এটার কোনো কারণ খুঁজে পেলাম না। বাসায় এসে দেখি অহনা এবং তার আব্বু আমাদের বাসায়। তাদের দেখে আমি তো পুরাই অবাক হয়ে গেলাম। কাছে গিয়ে অহনার আব্বুকে সালাম দিলাম। তারপর অহনার দিকে তাকাতে এসে একটা চোখ টিপ মেরে দিল। আমি কিছুটা লজ্জা কিছুটা রাগ করে রুমে চলে এলাম। রুমে এসে ফ্রেশে ড্রয়িং রুমে যেতেই চাচা ডেকে নিয়ে ওনার কাছে বসালেন। তারপর চাচা আর অহনার আব্বু কথা বলতে লাগলেন। তা বন্ধু, এতদিন পর আমার কাছে কি মনে করে? এসেছি তোর কাছে একটা আবদার নিয়ে। আরে কি যে বলিস না তুই, আমার বিজনেসের লসের সময় তুই আমাকে অনেক সাহায্য করেছিস। তার জন্যই আমার বিজনেসটাকে আমি আজ এত উপরে তুলতে পেরেছি। আর তুই আমার কাছে আবদার নিয়ে এসেছিস, সেটা আমি পূরণ করব না? তাহলে বলেই ফেলি, আমার মেয়ে তো তোর ভাতিজার সাথে একই কলেজে পড়ে। সে তোর ভাতিজাকে অনেক পছন্দ করে, তাই আমি চাই ওদের 4 হাত এক করে দিতে। এটা শুনে আমি অনেক বড় শট খাই। অহনার দিকে তাকিয়ে দেখি আমার দিকে তাকিয়ে শয়তানি হাসি দিচ্ছে। তা দেখে আমার গা জ্বলে যাচ্ছে। সবার সামনে তো কিছুই বলতেও পারছি না। এদিকে এই কথা শুনে চাচা চাচিও অনেক বেশি অবাক হয়ে যায়, কেননা তারা তো নিহাপুর সাথে আমার বিয়ে ঠিক করে রেখেছিল। তারপর চাচা কি যেন কিছুক্ষণ ভেবে অহনা আব্বুকে বললেন, মা কি রাজি হলে আমাদের কোনো আপত্তি নেই। আমি কখনোই চাচা চাচির মতের বিরুদ্ধে কিছুই করিনি, তাই আজকে ওনারা যেটা বলবেন সেটাই হবে। তাহলে আমরা রাজি। আলহামদুলিল্লাহ, তাহলে ডেটটা আমরা আজই ফিক্সড করে ফেলি। ডেট ফিক্সডের তারিখ আমরা পরে ফোনে আলোচনা করে সিদ্ধান্ত নেব। ঠিক আছে, তাহলে আজকে আমরা উঠি। তারপর তারা বিদায় নিলেন। যাওয়ার আগে অহনা আমাকে কাগজ দিল, আর দরজা দিয়ে বের হওয়ার সময় একটা ফ্লাইং কিস ছুঁড়ে মারলো। তারা চলে যাওয়ার পর আমি রুমে চলে এলাম। এদিকে চাচা চাচিকে বলতে লাগলেন, নিহার সাথে না মাকির বিয়ে ঠিক করা, তাহলে তুমি কিভাবে তাদেরকে কথা দিয়ে দিলে? আমার আর কিছুই করার ছিল না। যেই বন্ধুর জন্য আজ আমার বিজনেসটা আছে, তাকে কিভাবে না করে দেই। কিন্তু নিহা বিষয়টা জানলে কি হবে ভেবে দেখেছো? সে তো মাকিকে নিজের থেকেও বেশি ভালোবাসে। আমরা দুজন মিলে তাকে বুঝিয়ে বলবো, আর খুব তাড়াতাড়ি তাকেও বিয়ে দিয়ে দিব। তাহলে আস্তে আস্তে সে মাকিকে ভুলে যাবে। এদিকে আমি রুমে এসে অহনার দেওয়া কাগজটা ঢিল মেরে টেবিলের উপর ফেলে রাখলাম। বিকালের দিকে নেহাপু এসে সব শুনে অনেক রেগে গেলেন। চাচা চাচি মিলে অনেক বুঝিয়েও তাকে শান্ত করতে পারছিলেন না। ঘরের জিনিসপত্র ভাঙচুর করতে লাগলেন। আমি এক কোণে ভয়ে জড়সড় হয়ে দাঁড়িয়েছিলাম। এরপর নিহাপু আমার দিকে আসতে লাগলেন। সেটা দেখেই আমি আরো ভয় পেয়ে কাঁপতে লাগলাম। ওনার চোখ মুখ সব রাগের আগুনের মতো টকটক করে লাল হয়ে আছে। আমার কাছে এসে আমার হাত ধরে চাচা চাচির সামনে গিয়ে বলতে লাগলেন, তোমরা মাক্কির মদ ছাড়া তাকে কিভাবে বিয়ে দিতে পারো? মাকি নিজেও বিয়েতে মত দিয়েছে। এই কথা শুনে আমি মনে মনে বললাম, দিচ্ছেন চাচা আগুনে ঘি ঢেলে। আর নেহাপু আমার দিকে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে জোরে একটা চিৎকার দিলেন, যার ফলে সবাই ভয় পেয়ে গেল। তারপর নেহাপু আমার গলা চেপে ধরে টানতে টানতে আমার রুমে নিয়ে যেতে লাগলেন। আমি ব্যথায় আ আ করে শব্দ করতে লাগলাম। চাচা চাচি আটকাতে গেলে টেবিল থেকে একটা ছুরি নিয়ে আমার গলায় ধরে বলতে লাগলেন, তোমরা আর এক পা এগোলে মাক্কি আমার হাতে খুন হবে। এমনিতে সে যে কাজ করেছে তাতে তাকে খুন করতে আমার হাত কাঁপবে না একবারও। এটা দেখে চাচা চাচি ভয়ে আর কাছে যাওয়ার সাহস করলেন না, কারণ নিহাপু এখন পুরাই সাইকোদের মতো আচরণ করছে। কখন কি করে ফেলবে তিনি নিজেও জানেন না। আমাকে টানতে টানতে আমার রুমে নিয়ে এসে আমাকে দেওয়ালে লাগিয়ে আমার গলায় আরো জোরে চাপ দিলেন আর বলতে লাগলেন, আমি তোর সাথে সারাদিন লেগে থাকি শুধুমাত্র তোর ভালোবাসা পাওয়ার জন্য। তুই আমাকে বিশ্বাস অবিশ্বাসের কাহিনী শোনাস, আর এই অহনা আসতেই তাকে বিয়ে করতে রাজি হয়ে গেলি কেন রে? ওর মধ্যে কি এমন আছে যা আমার মধ্যে নেই? ও তো কোনোদিন কোন দিক থেকে আমার চেয়ে বেশি সুন্দর না? তোকে আমি আগেই বলেছিলাম
কোনো মেয়ের সাথে সম্পর্কে করার চেষ্টাও করলে তোকে আমি নিজের হাতে খুন করব। তোর বুঝি আমার হাতে খুন হওয়ার এতই শখ? তারপর নেহাপুর চোখ গেল টেবিলে থাকা কাগজের দিকে, যেটা অহনা আমাকে দিয়েছিল। সেটা উঠিয়ে তিনি পড়তে লাগলেন। মাই ডিয়ার ফিউচার হাবি, রেডি থেকো, খুব শীঘ্রই তুমি আমার হতে যাচ্ছ। তারপর আমরা দুজন মিলে একটা ফুটবল টিম, একটা ক্রিকেট টিম গঠন করব। তোমার সেই পাওয়ার আছে তো? রেডি হয়ে যাও ডিয়ার। ইতি তোমার ফিউচার বউ। চিঠি পড়ে নেহাপুর মুখ ট্রাফিক লাইটের মতো বদলাতে লাগলো। রাগ ওনার চোখ দিয়ে রক্ত বের হতে লাগলো। তা দেখে ভয়ে আমার পুরো জ্ঞান হারানোর মতো অবস্থা। নেহাপুর বলতে লাগলেন, তোর খুব শখ না ফুটবল টিম, ক্রিকেট টিম এর আপু হবার? এর সাথে তুই হতে পারবি না, কারণ আজকেই তুই আমার হাতে খুন হবি। গলা চেপে ধরে রাখার কারণে আমার আর সারা কিছুই বলতে পারছিলাম না। আপু আমাকে বিছানায় ছুঁড়ে ফেললেন। তারপর নেহাপু আমাকে বিছানায় ছুঁড়ে ফেললেন, আমার শার্ট টান দিয়ে ছিঁড়ে ফেললেন। আমি ভাবলাম আজ হয়তো আমার ইজ্জত গেছে, কিন্তু নেহাপু ছুরিটা দিয়ে আমার বুক কেটে নিজের নাম লিখতে লাগলেন। আমি ব্যথায় চিৎকার করে ছটফট করতে লাগলাম। তা দেখে নেহাপু তার ওড়না দিয়ে আবার দুহাত বেঁধে দিয়ে আমার মুখে একটা কাপড় গুজে দিলেন। তাই চিৎকারও করতে পারছিলাম না। নেহাপু আমার বুকে ছুরি দিয়ে ওনার নাম লিখে আমাকে রুমে রেখে ওনার রুমে থেকে গিয়ে ফার্স্ট অ্যান্ড বক্সটা এনে আমার বুকে ব্যান্ডেজ করে দিলেন। তারপর কিছুক্ষণ আমার ঠোঁট কামড়িয়ে বলতে লাগলেন, তোকে খুন করে তো লাভ নেই, বরং তোকে সারা জীবনের জন্য আমি হারিয়ে ফেলবো। তাই তোকে পার্মানেন্ট আমার কাছে রাখার ব্যবস্থা করছে। আর তোর সেই প্রাণপ্রিয়র অহনার কি হাল করি তুই দেখতে থাক। বলে নেহাপু রুম থেকে বেরিয়ে গেলেন। এদিকে আমার তো ব্যথায় অবস্থা খারাপ, তাই শোয়া থেকে উঠতে পারছিলাম না। একটু পর চাচি আমার রুমে আসতে দেখে একটা কাঁথা টেনে শরীর ঢেকে নিলাম। চাচি এসে বলতে লাগলেন, কিরে, নেহা কি তোকে আবার মেরেছে? আর তুই কাঁথা মুড়ি দিয়ে শুয়ে আছিস কেন? না চাচি, তেমন কিছু হয়নি, আর এমনি ভালো লাগছিল না, তাই শুয়ে আছি। দেখ বাবা, তুই এই বিয়েতে খুশি তো? তোর মতামত ছাড়া আমরা তোকে জোর করে বিয়ে দিতে চাই না। মা বাবা মারা যাওয়ার পর তোমরাই আমাকে মানুষ করেছো, তোমরা আমার মা বাবা, তাই তোমাদের যা সিদ্ধান্ত সেটাই আমি হাসি মুখে মেনে নিব। আমি জানি তোমরাই কখনো আমার খারাপ চাইবে না। চাচি আমার কপালে একটা চুমু দিয়ে বললেন, আচ্ছা তুই তাহলে শুয়ে থাক, আমি গিয়ে রান্না বসাই। তারপর চাচি চলে গেলেন। আমি শুধু ভাবতেই লাগলাম, নেহাপু কি এখন কি উল্টাপাল্টা কাজ করার চিন্তা ভাবনা করেছেন? বুকের ক্ষতটা সে উঠতে 2 দিন টাইম লাগলো, কিন্তু আমি অবাক যে এর মধ্যে একবারও নেহাপু আমার সাথে উল্টাপাল্টা কিছুই করেনি। তাই আমি বেশ শান্তি দিয়েছিলাম। এর পরের দিন দেখলাম আপু বেশ হাসি খুশি মেজাজ বিকালে বাসায় ফিরলেন। আমার কেমন যেন সন্দেহ হলো, নিশ্চয়ই কোনো অঘটন ঘটিয়ে এসেছেন। রাতে অহনার আব্বু চাচাকে কল দিয়ে বলে দিলেন এই বিয়ে হবে না, কেননা কারা যেন এই বিয়ে করলে অহনাকে কিডন্যাপ করে খুন করে লাশ গুম করে ফেলার হুমকি দিয়েছে। আমি চাচা চাচি কারোরই আর বোঝার বাকি নেই যে কাজটা কে করেছে। ওইদিকে নেহাপু সোফায় বসে ডোন্ট কেয়ার ভাব নিয়ে চিপস খেতে খেতে টিভি দেখছিলেন। চাচা এসে তাকে বলতে লাগলেন, নেহা, তুই কিন্তু কাজটা একদমই ঠিক করিসনি। তুই এভাবে ওদের বিয়েটা ভেঙে দিতে পারিস না, যেখানে ওরা দুজনেই রাজি। আমি বিয়ে ভেঙেছি এর কোনো প্রমাণ আছে তোর কাছে? আর হ্যাঁ, ওই লোকগুলো আমাকে কল করে বলেছে মাকিকে অন্য কোথাও বিয়ে দেওয়ার চেষ্টা করলে ওই মেয়ে নিখোঁজ হয়ে যাবে। তাহলে তুই এখন কি চাস? আমি কি চাই সেটা তুমিও ভালো করে জানো, নতুন করে বলার প্রয়োজন মনে করছি না। ওই তোর বাবার সাথে ঠিকভাবে কথা বল। উনি কি আমাকে করা ওয়াদা রেখেছিলেন যে আমি ওনার কথা ঠিকভাবে কথা বলবো? আহ নেহার আম্মু, তুমি থামো তো, আমি দেখছি বিষয়টা। মাকি, এদিকে আয়। আমি ধীরে ধীরে হেঁটে চাচার সামনে গিয়ে দাঁড়ালাম। দেখ বাবা, তুই নিশ্চয়ই জানিস নেহা তোকে ভালোবাসে। আমি চাই তোদের দুজনের বিয়েটা দিয়ে দিতে। তুই নেহাকে ভালো করেই চিনিস, ও তোকে অন্য কোথাও বিয়ে করতে দেবে না। তাছাড়া আমরা অনেক আগে থেকেই তোদের বিয়ে ঠিক করে রেখেছিলাম, কিন্তু আমার বন্ধুর কথা ফেলতে পারিনি বলে তোকে অহনার সাথে বিয়ে দিতে চেয়েছিলাম। তাছাড়া নেহা আমাদের একমাত্র মেয়ে, তাই আমরা চাই আমাদের ঘরের মেয়ে ঘরেই থাকুক। কিন্তু এটা কিভাবে সম্ভব? আমি সবসময় নেহাপুকে নিজের বড় বোনের মতো দেখেছি, বড় বোনের মতো শ্রদ্ধা করেছি। একজন ভাইয়ের তার বোনের প্রতি যেরকম ফিলিংস থাকে ওনার প্রতিও আমার সেরকম ফিলিংস আছে, এর চেয়েও বেশি কিছু না। আমার কথা শুনে নেহাপু লাফ দিয়ে এসে আমার কলার ধরে বলতে লাগলেন,
আর একবার যদি বলিস আমি তোর বোনের মতো, তাহলে তোর বাবা হবার সম্পদ আমি কেটে দিব। আর তুই কি ভেবেছিস আব্বু আমি রাজি না হলে আমি তোকে ভুলে গিয়ে অন্য কোথাও বিয়ে করে নিব, কিংবা তোকে অন্য কোথাও বিয়ে করতে দিব? তাহলে তুই সম্পূর্ণ ভুল ভাবছিস। এই নিহা ছোটবেলা থেকে যেটা চেয়েছে সেটা নিজের করেই ছেড়েছে, তাই তোকে প্রয়োজন পড়লে জোর করে কাজে অফিসে ধরে নিয়ে গিয়ে বিয়ে করবো, নাহলে গুড়ি করে তো খুলি উড়িয়ে দেবো। মাইন্ড ইট। আমার তো ভয় অবস্থা খারাপ। তখন চাচা ধমক দিয়ে নেহা আপুকে বসতে বললেন। নেহা আপু আবার বসে বসে ডোন্ট কেয়ার ফাব নিয়ে টিভি দেখতে লাগলেন। তারপর চাচা বলতে লাগলেন, তাহলে সে কথাই রইল, আগামী মাসে ধুমধাম করে তোমাদের বিয়ে হবে। শুনে নেহা আপু চিল্লিয়ে উঠে বললেন, আগামী 1 মাস পর্যন্ত ওয়েট করতে পারবো না, পরশুদিনই কাজে রেখে আমাদের বিয়ে পড়িয়ে দিবা। আর অনুষ্ঠান আগামী মাসে করো, কোনো সমস্যা নেই। আমি মনে মনে বলতে লাগলাম, কেমন নির্লজ্জ মেয়ে যে নিজের বিয়ে পরশুদিন করতে বলে। তারপর চাচা বলতে লাগলেন, তাহলে ঠিক আছে, পরশুই তোমাদের বিয়ে আর সামনের মাসে অনুষ্ঠান। শুনে নেহা আপু খুশিতে গিয়ে চাচাকে জড়িয়ে ধরলেন। এদিকে আমার তো মাথা ঘুরতেছে। ছোট থেকে বড় হলাম এই গুন্ডির প্যারাই, আর মায়ের খেতে খেতে ভাবছিলাম ওর বিয়ে হয়ে গেলে আমি স্বাধীন। কিন্তু এখন দেখছি সারা জীবন এর মায়েরই খেয়ে যেতে হবে। এর সাথে বিয়ে হলে তো আমার লাইফ নামে শুধু আমার থাকবে, কিন্তু চলবে তার কথা মতো। এইসব ভাবতে ভাবতে আমার মাথা কাজ করা বন্ধ করে দিল। আমি চিল্লিয়ে, এই বিয়ে মানি না, শাহবাগে আন্দোলন করব আমি, না। তারপর অজ্ঞান হয়ে গেলাম। তা দেখে সবাই ছুটে আসলো আমার কাছে এসে নেহাপু বলতে লাগলেন, আমার পিচি জামাইটা কি বিয়ের কথা শুনে অজ্ঞান হয়ে গেছে? বিয়ের পর সামলাবে কি করে চাপ? এই তোর কি লজ্জা করে না? আমরা তোর আব্বু আম্মু এখানে আছি, আমাদের সামনে তুই এসব বলছিস? লজ্জা থাকলে বিয়ে করা যায় না, বুঝলা? লজ্জা থাকলে এই বোকা চন্দ্রটার মতো অবস্থা হতো আমার। ছি ছি, কী সব বলছিস? কিভাবে যে এমন নির্লজ্জ মেয়েকে আমি পেটে ধরলাম? সেটা তো আমাকে বা না বলে আব্বুকে বলো, ওনার দোষ। এই কথা শুনে চাচি লজ্জা পেয়ে তাড়াতাড়ি নিজের রুমে চলে গেল। নিয়াপু আমাকে রুমে নিয়ে গিয়ে বিছানায় শুয়ে দিলেন। তারপর আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে দুগালে 2টা কিস করে জড়িয়ে ধরে ঘুমিয়ে গেলেন। এদিকে আমার জ্ঞান ফিরলে দেখি কে যেন আমাকে জড়িয়ে ধরে রেখেছে। আমি চিল্লিয়ে ওঠার আগে নেহাপু আমার ঠোঁটগুলো দ্বারা চেপে ধরলেন। কিছুক্ষণ পর ছেড়ে দিতেই আমি বলে উঠলাম, আপনি আমার সাথে শুয়ে কি করেছেন? তোমাকে একটু আদর করছিলাম শোনা। ছি, আস্তাগফিরুল্লাহ, এসব কি বলছেন? তোমার ঠোঁটগুলো পুরো স্ট্রবেরির মতো, সেই জন্য একটু, বোঝোই তো। লুচ্চা মাইয়া, আমার মতো নিরীহ পিচ্ছে একটা পোলার ইজ্জত নিয়ে কারাকারি করতে আপনার লজ্জা লাগে না? আইসি আমার পিচ্ছি, আজকে বিয়ে করলে কালকে বাপ হয়ে যাবা গো। আপনি জানতো? তোমার মুখ থেকে জান শুনতে অনেক ভালো লাগে, আরেকবার বলো না। আমি আপনাকে এই রুম থেকে যেতে বলছি। হ্যাঁ যাচ্ছি। কয়েকদিন পর থেকে তো আমরা দুজনে একই রুমে থাকবো, তখন দেখি তুমি কই যাও শোনা। আর বিয়ে হবার আগ পর্যন্ত তোমার বাইরে যাওয়া বন্ধ। কে জানে বিয়ের পরে পালিয়ে যাও নাকি। বলে নিহাপু চলে গেলেন। আমি তো মনে মনে চিন্তাই করছি, যেভাবেই হোক এই বিয়েটা আটকাতেই হবে। সারা জীবন এই সাইকোটারে নিয়ে কিভাবে থাকবো আমি। তাই সেদিন একটা প্ল্যান বানিয়ে ফেললাম। প্ল্যান মতো পরের দিন একটা ব্যাগে কাপড় চোপড় ভরে ছাদে গিয়ে ভালো মতো নিচে দেখে নিলাম। তারপর সুন্দর করে পাইপে নিচে নেমে গেলাম। নিচে নামতে কে যেন বলতে লাগলো, পাইপে বোধহয় ক্লান্ত হয়ে গেছেন, নেন পানি খান। জি ধন্যবাদ বলে পানি খেতে লাগলাম। কিন্তু হঠাৎ করে মনে হলো পানি দিল কে আমাকে। পাশে তাকিয়ে দেখি আমার জম মানে নিহাপু দাঁড়িয়ে আছে। আমি তো ভয়ে ঠক করে কাঁপতে লাগলাম। নিহাপু এমন জোরে ঠাস করে 4টা চড় দিলেন, যেগুলো খেয়ে আমার মাথা ঝিনঝিন করতে লাগলো। আমার চুলের মুঠো করে ধরে নিয়ে আফু বলতে লাগলেন, আমি আগেই ভেবেছিলাম তুই এমন কিছুই করতে পারিস, সেজন্য তো আমি তোর পুরো বাড়ির বাইরে সিসিটিভি ক্যামেরা লাগিয়ে রেখেছি। আজকে তোর খবর আছে, তোর সাথে গতকাল এত ভালো ব্যবহার করেছিলাম, কিন্তু তুই বুঝিয়ে দিলি তুই ভালো ব্যবহারের মানুষই না। তারপর নেহাপু আমাকে টানতে রুমে এনে খাটে ছুঁড়ে মারলেন। তারপর নিজের সে স্পেশাল বেদখানা নিয়ে আসলেন। এনেই আমাকে এলোপাথারি মারা শুরু করলেন। আমি আর সহ্য করতে না পেরে লাফিয়ে গিয়ে আপুর পায়ে ধরে কান্না করে বলতে লাগলাম, আপু আমাকে মাফ করে দেন প্লিজ, আমি আর পালানোর চেষ্টা করবো না, প্লিজ আমাকে আর মারবেন না। আমার কান্না দেখে নিয়ে আপু একটু নরম হলেন। তারপর বলতে লাগলেন, তুই যখন অপরাধ করেছিস, যেহেতু কালকে আমাদের বিয়ে,
তাই আজকে তোকে আর মারছি না, কিন্তু আসল শাস্তি দেওয়া তো এখনো বাকি রয়ে গেছে। আমি আতকে উঠলাম। আবার না জানি কি শাস্তি দিবে, কিন্তু আমাকে অবাক করে নিয়ে আপু আমার ঠোঁটের সাথে নিজের ঠোঁট দুটো মিলিয়ে দিলেন। তারপর একটানা 10 মিনিট আমার ঠোঁটগুলোকে কামড়ে বাইরে থেকে লক করে রুম থেকে বের হয়ে গেলেন। আমি শুধু মনে মনে ভাবতেই লাগলাম, আজ আমি দুনিয়াতে এতিম বলে নেহাপুর কথা মতো চলতে হয়, ওনার সব অত্যাচার সহ্য করতে হয়। আমার ইচ্ছার কোনো প্রাধান্য নেই, তাই এমন একটা মেয়েকে বিয়ে করতে হচ্ছে যাকে আমি সবসময় বড় বোন হিসাবে মেনে এসেছি। আমি কি পারবো তাকে স্ত্রী হিসাবে মেনে নিতে? এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম। রাতের বেলা নিহাপু খাবার এনে আমাকে ডেকে ঘুম থেকে তুলে নিজ হাতে খাওয়াই দিলেন। আমি তো অবাক ওনার এত কেয়ার দেখে। তারপর নিহাপু আমার বুকে এসে শুয়ে পড়লেন। আমি সরে যেতে চাইলে চোখ গরম করে আমার দিকে তাকালেন। আমি ভয় আর কিছু করার সাহস পেলাম না। তারপর নিহাপু বলতে লাগলেন, আমি জানি তুই বিয়েতে রাজি না, কেননা তোকে আমি সবসময় শাসনের উপর রাখি, কিছু হলেই মারি। আবার আমি বয়সও তোর থেকে 4 বছরের বড়, কিন্তু কিছু করার নেই। আমি যা চাই সেটা বিয়ে ছাড়ি। আমি 50 বছরের বুড়ি হলেও তোর আমাকেই বিয়ে করতে হবে। সবসময় তো আমায় শাসন দেখেছিস, বিয়ে পর না হয় ভালোবাসাটাও দেখবি। তারপর নিহাপু উঠে চলে যেতে যেতে বলতে লাগলেন, কাল থেকে তোমরা প্রতিদিনই একসাথে থাকবো জান। আজকে রাতে একটু আমাকে ছাড়া কষ্ট করো, কালকে বিয়ের জন্য মানসিকভাবে প্রস্তুতি নাও। আর আজকে রাতে ভালো করে ঘুমো, কালকে সারা জাগতে হবে তো। তারপর একটা ডেভিল হাসি দিয়ে নিজের রুমে চলে গেলেন। আমি মনে মনে দুঃখ প্রকাশ করতে করতে ঘুমিয়ে গেলাম। পরের দিন সকালে উঠতেই চাচি এসে পাঞ্জাবি ধরিয়ে বলে দিলেন গোসল করে রেডি হওয়ার জন্য। আমিও আর কোনো উপায় না পেয়ে মনে মনে বিয়ের জন্য প্রস্তুত হতে লাগলাম। গোসল শেষ করে তৈরি হয়ে নিলাম। তারপর ফয়সাল এবং মেহেদি 2 হারামি এসে কতক্ষণ খুশিয়ে গেল আমাকে। বিয়ের সবকিছু তৈরি, কাজে এসে বসে আছেন বিয়ে পড়ানোর জন্য। সোনিয়া আপু এবং মুনতাহা গেল নেহাপুকে আনতে। ফয়সাল এবং মেহেদি গেল মকিকে আনতে, মানে আমাকে। নেহাপুকে নিয়ে এসে কাজের সামনে বসানো হলো, কিন্তু ফয়সাল এবং মেহেদি দৌড়ে এলো। মাকিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আরে আছে কোথায়, হয়তো অন্য রুমে, বাথরুমের ছাদে চেক করো। সেটা চেক করা লাগবে না। মাক্কির রুমের বারান্দার গ্রিল কাটা, বারান্দা থেকে এই কি যেন মিশানো ওই টিস্যুটা পাওয়া গেছে। মানে মাকিকে কিডন্যাপ করা হয়েছে। এটা শুনে নিহাপু পাশ থেকে একটা লাঠি নিয়ে বাড়ি দিয়ে কাছের টেবিলটা ভেঙে ফেললেন। তারপর কাকে যেন ফোন দিয়ে চিল্লিয়ে বলতে লাগলেন, গাড়ি বের করো ফার্স্ট। জি ম্যাম। আর তোমরা সবাইকে বলছি, আমি মাক্কিকে নিয়ে আসছি, আমার সাথে সাথেই আমাদের বিয়ে হবে। তুই কাজী সাহেব যেখানেই যেন এখানেই থাকে, দরকার হলে ওনাকে পেমেন্ট 10 গুণ বাড়িয়ে দেওয়া হবে। তারপর নিহাপু গার্ডসহ কোথায় যেন যেতে লাগলো। এদিকে আমার জ্ঞান ফেরার পর বুঝতে পারলাম আমাকে একটা রুমের মধ্যে চেয়ারের সাথে বেঁধে রাখা হয়েছে, এমনকি আমার চোখ মুখ সহ বেঁধে রাখা হয়েছে। তাই কিছু দেখতে পারছিলাম না, আওয়াজও করতে পারছিলাম না। কিছুক্ষণ পর কে যেন দরজা খুলে বলতে লাগলো, তাহলে তোমার জ্ঞান ফিরেছে জানেমান? বলে আমার চোখ খুলে দিল। আমি তো দেখে পুরাই অবাক হয়ে গেলাম, কেননা এটা অহনা। আমি কথা বলার চেষ্টা করতে লাগলাম, কিন্তু মুখে কাপড় বেঁধে রাখার জন্য কিছুই বলতে পারলাম না। তা দেখে অহনা বলতে লাগলো, তোমার কিছু বলার দরকার নেই জানেমান, একটু পরে তোমার আর আমার বিয়ে হবে। এখন একটু কষ্ট করো, বাসরাতে সব কষ্ট পুষিয়ে দেব। তুমি শুধুই আমার। ওই নিহা বদটা তোমাকে আমার কাছ থেকে ছিনিয়ে নিতে পারবে না। আমি বিপরীতে কিছু বলতে পারছিলাম না, কিন্তু নেহাপুর জীবন থেকে সরে যেতে হবে বলে কেমন যেন খারাপ লাগছিল। তাহলে কি আমিও নেহাপুকে ভালোবেসে ফেলেছি? না, এটা কিভাবে সম্ভব? ওনাকে আমি বড় বোনের মতো দেখি, আমিও না এসব কিসব ভাবছি। তারপর কাজে আসতে অহনার গার্ডরা আমার বাঁধন খুলে দিয়ে আমাকে নিয়ে কাজের সামনে বসিয়ে দিল। কাজে আমাকে কবুল বলতে বলল, কিন্তু আমি কিছু না বলেই মুখ ঘুরিয়ে রাখলাম। তা দেখে অহনা তার গার্ডদের কি যেন ইশারা করলো, সাথে সাথে ওর গার্ড সবগুলো আমার দিকে বন্দুক উঁচিয়ে ধরলো। আমার ভয়ে পা কাঁপতে লাগলো। তারপর অহনা আমাকে বলতে লাগলো, তুমি যদি আমার না হও তাহলে তুমি কারো নাও। তুমি কবুল না বললে তোমাকে মেরে আমি নিজেও আত্মহত্যা করব। এখন ডিসিশন তোমার ওপর। ঠিক আছে, আমি রাজি। বাবা কবুল বলো। যেই মুহূর্তে আমি কবুল বলতে যাবো, ঠিক সেই মুহূর্তে প্রচন্ড গুলির আওয়াজ শোনা গেল। আমি সোজা একটা টেবিলের নিচে গিয়ে ঢুকে গেলাম। কিছুক্ষণ পর গুলি থেমে গেল। টেবিলের নিচ থেকে বের হয়ে দেখি অহনার গার্ডগুলো সব মরে পড়ে আছে।
সামনে তাকিয়ে দেখি নেহা আপু তার গার্ডদের নিয়ে দাঁড়িয়ে আছে। আমাকে নেহা আপু টেনে একটা রুমের ভিতর নিয়ে ঢুকে দরজার সামনে দুজন গার্ডকে পাহারায় দাঁড় করিয়ে দিয়ে গেলেন। এর মধ্যে নেহা আপু গার্ডরা অহনাকে একটা চেয়ারে বেঁধে দিল। নেহা আপু গিয়ে আরেকটা চেয়ারে বসে বলতে লাগলো, তুই কি ভেবেছিলি তুই এত সহজে মাকিকে কিডন্যাপ করে এনে বিয়ে করে ফেলবি? আর আমি কিচ্ছু করতে পারবো না। আমি আরো আগেই ভেবেছিলাম তুই আমার কিছু করার চিন্তা করবে, তাই আমি তোদের গার্ডদের ভিতর আমাদের কয়েকজন গার্ডকে গুপ্তচর হিসেবে পাঠিয়ে দিয়েছিলাম। তারাই তো তোর লোকেশন জানিয়ে দিল আমাকে। মাক্কি তো শুধু নিহার, কারণ না। আর আমাকে ছেড়ে দিন প্লিজ। আমি মাক্কির দিকে আর চোখ তুলে তাকাবো না। এমনি এমনি তো ছেড়ে দিব না, তোর জন্য ভয়ঙ্কর শাস্তি আছে। যেই আঙুলগুলো দিয়ে তুই মাক্কিকে স্পর্শ করেছিস সেগুলো যে আমি আর রাখবো না। এই বলে নেহা আপু একটা একটা করে অহনার হাতের আঙুলগুলো কাটতে লাগলেন। অহনার গণবিধানের চিৎকার আমি রুম থেকে শুনতে পাচ্ছিলাম, কিন্তু গার্ডরা আমাকে বাইরে যেতে দিচ্ছিল না। অহনার ডান হাতের আঙুলগুলো কেটে নেহা আপু তার গার্ড দ্বারা অহনাকে হাসপাতালে পাঠিয়ে দিয়ে আমাকে টেনে গাড়ির ভিতর এনে ছুঁড়ে ফেলে নিজেই গাড়ি ড্রাইভ করে বাসায় এনে আমাকে টেনে নিয়ে কাজের সামনে বসিয়ে দিলেন। তারপর কাজী বিয়ে পড়ানো শুরু করলো। বাবা কবুল বলো। হ্যাঁ, মানে সাথে সাথে নেহা আপু ঠাস করে একটা চর মেরে বলতে লাগলেন, কবুল বলতে দেরি করলে খুন হবি এখানে তুই আমার হাতে। কবুল কবুল কবুল। আলহামদুলিল্লাহ, এবার মা তুমি কবুল বলো। নেহা আপু 1 সেকেন্ডেই তিনি কবুল বলে দিলেন। তারপর মেহেদি এবং ফয়সালকে বলতে লাগলেন, 10 মিনিটের ভেতর যেন বাসর ঘরে তোকে দেখতে পাই, তোর কপালে খারাপই আছে। জি আপু। তারপর নেহা আপু বাসর ঘরে ঢুকতেই ফয়সাল বলতে লাগলো, চল চল এই হারামিরে বাসর ঘরে ঢুকিয়ে দিয়ে আসি, না হলে নেহা আপু আমাদের খবর করবে। হ্যাঁ চল চল। যাও মাক্কি, যদি কালকে বেঁচে থাকো তাহলে দেখা হবে। না না, আমি যাব না, আমাকে তোরা ছাড়। নেহা আপুর অর্ডার পালন করতেই হবে। আর হ্যাঁ দোস্ত, তোর স্কুলের সব খবর আমি নেহা আপুকে দিতাম। হারামি, আমি খালি একবার তোরে বাগে পাই। তোর সোনিয়াপুর কাছে এমন মায়ের খামু যে সারা জীবন মনে রাখবি। আগে তুই নিজে আজকের রাতটা বেঁচে থাক। তারপর ওরা আমাকে কোলে তুলে বাসর ঘরে ঢুকিয়ে দিয়ে বাইরে থেকে দরজা লাগিয়ে দিল। আমি দরজা ধাক্কাতে ধাক্কাতে চিল্লাতে লাগলাম, ফয়সালের বাচ্চা, বদদুয়া দিলাম, সোনিয়া আপু তোর ঘরের সব কাজ করাবে। মেহেদির বাচ্চা, তুই নিয়ম করে মুনতাহার হাতে 3 বেলা ঝাঁটার বাড়ি খাবি। তোমার চিল্লানো শেষ হলে আমার কি বাসর শুরু করতে পারিস না? সিসি, কি বলছেন? আস্তাগফিরুল্লাহ, আমি এখনো ছোট মানুষ। আপনি আমার মতো নিরীহ শিশুর ইজ্জত নিয়ে টানাটানি করতে পারেন না। আহা গো, আমার নিরীহ সোনামণি, আসো তোমাকে বড় বানিয়ে দিয়ে আসো। বলে আমাকে কাঁধে তুলে নিয়ে খাটে শুয়ে ফেললেন। আসো সোনা, এবার খেলা শুরু করি। 3 রাউন্ডের কমে কিন্তু ছাড়বো না। বলে আমার শার্ট খুলতে লাগলেন। আমাকে সার শয়তান ছেমড়ি, তুই আমার দেহ পাবি কিন্তু মন পাবি না। মন দিয়ে কি আমি ধুয়ে দিয়ে পানি খাবো? আমার তো দেহটা হলেই চলবে। চলো ফুটবল টিম বানানোর মিশন শুরু করি। বলে নেহা আপু নিরীহ শিশুটার উপর ঝাঁপিয়ে পড়লেন। হয়েছে, আর গভীরে যেতে হবে না, বাকিটা ইতিহাস। জানতে হলে আপনিও বিয়ে করে ফেলুন। সমাপ্ত। গল্পটা কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নিত্য নতুন ভালোবাসার গল্প পেতে আমাদের ভয়েস অফ রিঙ্কু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।